প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোটের দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইন, এ আইনের পার্ট 3 আমার নোটের এই 12 থেকে 22 ধারা পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, ধারা 12 থেকে 30 পর্যন্ত, যেটার পরিধি এবং যেই অধ্যায়ের নাম চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, বা সংক্ষেপে চুক্তি প্রবলও বলা হয়, ইংরেজিতে স্পেসিফিক পারফরমেন্স। আমি অনেক সময় সংক্ষেপে এসপি বলে থাকি যেটাকে। প্রথমেই ধারা 12, যে সকল চুক্তি প্রবল বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি বলবৎযোগ্যকরণ বা বলবৎকরণ সম্ভব। এক কথায়, দুই বা ততোধিক পক্ষের মধ্যে চুক্তি হলো, কোনো পক্ষ যদি চুক্তি পালনে অস্বীকার করে বা চুক্তির কোনো শর্ত ভঙ্গ করে, তাহলে অপর পক্ষ আদালতের কাছে যাবে যে ওর অনার এই চুক্তি মানছে না, বাদী হিসেবে মামলা করবে। তো ওই চুক্তিগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা, অর্থাৎ যদি বাদীর পক্ষে ডিক্রি দেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়নযোগ্য, আর যদি ডিক্রি দেওয়া না হয় তাহলে সেটা বাস্তবায়নযোগ্য নয়। তো 12 ধারা বলে যে কোন ধরনের চুক্তিগুলো বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ চুক্তি প্রবলের মামলা করলে ডিক্রি পাওয়া সম্ভব। কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল, 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব। আদালত মঞ্জুর করবেন, কি মঞ্জুর করবেন? ডিক্রি মঞ্জুর করবেন, স্পেসিফিক পারফরমেন্সটা গ্র্যান্ট করবেন। প্রথম হচ্ছে ক, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ অথবা আংশিক একটি ওসি বা ট্রাস্টি বা জিম্মার অন্তর্ভুক্ত কোনো বিষয়। তার মানে আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম 11তে, এবং সেটারও কিছুটা রিপিটেশন আছে, গত ক্লাসে একটু আমি হিন্ট দিয়েছিলাম। দেখবেন যদি ট্রাস্ট রিলেটেড কোনো ঝামেলা হয়, ট্রাস্ট রিলেটেড যদি কোনো চুক্তি কেউ অস্বীকার করে পালনে, তাহলে কিন্তু সেইটা চুক্তি প্রবল করতে অপরপক্ষকে, যে পক্ষ চুক্তি ভঙ্গ করছে, শর্ত পালন করছে না, চুক্তি অনুযায়ী অনুযায়ী কাজ করছেন না, সেই পক্ষকে আদালত বাধ্য করবেন চুক্তি পালনে। যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। দেখেন কিওয়ার্ডগুলো আমি বোল্ড করে দিয়েছি, একটু গাঢ় করে দিয়েছি, প্লাস আন্ডারলাইন করে দিয়েছি। তো অনেক সময় ওই অংশটুকু দেখলে কিন্তু আপনি এমসিকিউ উত্তর করতে পারবেন। তাহলে প্রথমত হচ্ছে ট্রাস্ট রিলেটেড কোনো চুক্তি, দ্বিতীয়ত হচ্ছে এমন চুক্তি ভঙ্গ করলে চুক্তি যেভাবে লেখা আছে সেইভাবে শর্ত পালন করতেই হবে, না হলে শুধু টাকার অঙ্কে ক্ষতিপূরণ যদি দিতে চায় তাহলে কত টাকা ক্ষতিপূরণ দিব এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কারণ ক্ষতিপূরণ নির্ণয় করার জন্য কোনো মানদণ্ডই নাই। কারণ এমন একটা জিনিস যেটা ইমোশন বা অন্য কোনো বিষয়ের সাথে জড়িত, যেটা টাকা দিয়ে কেনা যাবে না। কারণ অনেক ব্যক্তি আছেন যাদের অঢেল টাকা আছে, তাদের কাছে টাকা দিয়ে সমাধান হবে না, বলবে আমার যেটা আছে সেটাই দরকার। যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে, অর্থাৎ চুক্তি পালন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। খতে বলা হচ্ছে মানদণ্ডই নেই, মানে কত টাকা দিব এটা বোঝাই যাচ্ছে না। গতের টাকা নির্ণয় করা যায়, মানদণ্ড আছে, কিন্তু বাদী যতটা এক্সপেক্ট করছে যে আমি এত টাকা পাবো, বিবাদী ততটা দিবে না। মানে এক পক্ষ বলছে আমাকে যদি 50 লক্ষ টাকা দেওয়া হয় তাহলে আমি ক্ষতিপূরণ নিয়ে সরে যাব, চুক্তিটাকে বাতিল হিসাবে আমরা মেনে নেব। আর বিবাদী বলছে না, আমি মাত্র 10 লক্ষ টাকা দিব। তাহলে কোথায় 10 লক্ষ আর কোথায় 50 লক্ষ? একটা অনেক ডিফার করছে, পার্থক্য আছে, উপর নিচে হচ্ছে। এই কারণে এটা পর্যাপ্ত না, নট এনাফ। ঘ বলছে যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না, অর্থাৎ এখানে মানদণ্ড আছে, এখানে মানদণ্ড থাকার পরও বিবাদী কোনো টাকাই দিবে না, মানে সে চুক্তি পালন করবে না, টাকাও দিবে না, একেবারে একগুঁয়ে টাইপের মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, যে অন্যের সাথে চুক্তি করে কিন্তু চুক্তি অনুসারে কাজও করে না,
আবার ক্ষতিপূরণও দিতে চায় না, মানে মগের মূল্য টাইপের বিষয়। তাহলে এখানে চারটা আমরা পয়েন্ট দেখছি, একটা ট্রাস্ট বা ওসি বা জিম্মা রিলেটেড, একটা শব্দ অন্তত মনে রাখেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানদণ্ড যেখানে নাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, মানে আর্থিক ক্ষতিপূরণ দিলে সেটা পর্যাপ্ত হবে না। এবং 4 নম্বর হচ্ছে কোনো টাকাই পাওয়া যাবে না, মানে আর্থিক ক্ষতিপূরণও পাওয়া যাবে না। এই চারটা পয়েন্টের মধ্যে সামান্য সামান্য পার্থক্য আছে। বিশেষ করে খ, গ, ঘ কনফিউশন তৈরি করতে পারে। যদি বুঝতে না পারেন প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেব। তাহলে সাধারণ একটা নীতি হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। স্থাবর সম্পত্তি যেমন কোনো বাড়ি, কোনো পুকুর, এই ধরনের কোনো প্রপার্টি যদি হয়, কোনো জমি, তো এই জমিটা কেউ যদি কিনতে চায়, অপরপক্ষ চুক্তিবদ্ধ হলো, বায়না চুক্তি করলো, কিন্তু পরবর্তীতে যদি দিতে না চায়, তাহলে কিন্তু আদালত ওই বাড়িটা বা ওই জমিটা বা ওই পুকুরটা দিতে বাধ্য করতে পারেন। কারণ পুকুর একটা ইউনিক জিনিস, কারণ জমি তো বিকল্প খুব কমই হয় এই কারণে। অস্থাবর সম্পত্তি যেটা মুভেবল প্রপার্টি, যেমন মোবাইল ফোন, চাল ডাল গম, এই টাইপের কোনো কিছু যদি হয়, বা কার গাড়ি মোটরসাইকেল সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। তার মানে যেটা অ্যাভাইলেবল, পাওয়া যায় সহজে, মানে রেয়ার না, এই ধরনের যদি চুক্তি হয়, কেউ চাল দেখাচ্ছে 1 টন চাল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, কিছু অ্যাডভান্স করেছে, পরবর্তীতে সে আর সেই চাল সরবরাহ করতে পারছে না, সেক্ষেত্রে সে কি করবে? যে অ্যাডভান্স নিয়েছিল সেটা ফেরত দিবে। এখন সেটা ফেরতে যদি সন্তুষ্ট না হয় যিনি কিনতে চেয়েছিলেন, যে আপনি তো দিতে চেয়েছিলেন দেননি, এই কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অ্যাডভান্সটা দিয়ে, কারণ সেই অ্যাডভান্সটা দেওয়ার কারণে আমি অন্য জায়গায় চাল নিতে পারিনি, প্লাস এই টাকাটা হয়তো আমি লোন নিয়েছিলাম, আমার সুদ বেড়ে গেছে, কিন্তু আমি যথাসময়ে পেলে বিজনেস করে আমার প্রফিট হতো। তাহলে সে চাইতে পারে যে আমার এখানে ব্যাংকিং ইন্টারেস্ট বেড়ে গেছে, কারণ প্রতিটা ব্যবসায়ের সিসি লোন থাকে। তারপরে কি হবে? যে আমি প্রফিট করতাম সময় মতো চালটা বিক্রি করতে পারলে। তাহলে কি চাইতে পারেন? যে আমি 5 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিলাম, এর সাথে আমাকে আরো 2 লক্ষ টাকা দেওয়া হোক, তাহলে আমি সন্তুষ্ট হব। সেক্ষেত্রে আদালত একটা নেগোসিয়েশনের মাধ্যমে, একটা ক্ষতিপূরণের মাধ্যমে দিয়ে দিবে। তার মানে যে ব্যক্তি চাল দেওয়ার কথা ছিল চালই যে দিতে হবে এমন কোনো বিষয় না, চালের পরিবর্তে টাকা ফেরত দেবে এবং কিছু ক্ষতিপূরণেরও ব্যবস্থা অতিরিক্ত হিসাবে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে দুষ্প্রাপ্য ও স্বতন্ত্র ব্যতীত। দুষ্প্রাপ্য মানে কি? খুব রেয়ার আইটেম, যেগুলো কমই আছে, এই ধরনের বিষয় নিয়ে যদি চুক্তি হয়, যেমন কোনো অরিজিনাল পেন্টিং যদি হয়, যেমন মোনালিসা, তো এটা তো বিলিয়ন বিলিয়ন ডলারের একটা আইটেম, খুবই মূল্যবান একটা বস্তু। আমাদের একজন শিল্পী আছেন খুবই ফেমাস, জয়নুল আবেদিন, ওনারও কিছু রেয়ার চিত্র আছে যেগুলো অরিজিনাল, সেগুলো একবার বিক্রয়ের চুক্তি হলে সেটা কেউ যদি কিনতে চায়, তার আবেগের সাথে জড়িত হয়ে যেতে পারে, সে সেটা নিবেই, এই ধরনের একটা জেদ করতে পারে। আবার স্বতন্ত্র যদি কোনো বিষয়, স্বতন্ত্র বলতে ইউনিক, যেটা 1 পিসি আছে বা 2 পিসি আছে, খুব কম সংখ্যক আছে পৃথিবীতে, এগুলোকে স্বতন্ত্র বা রেয়ার বোঝায়। তো এই ধরনের জিনিস হলে মুভেবল প্রপার্টির ক্ষেত্রেও বা অস্থাবর প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু আদালত চুক্তি প্রবলের ডিক্রি দিবেন। প্রতিকার মঞ্জুর আদালতের বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ এই যে 12 ধারায় যে মামলা করা হয় চুক্তি প্রবলের, সেইটার ডিক্রি আদালত দিবে কিনা, সেটা 22 ধারার যে ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার, এই পাওয়ার বলে আদালত দিবেন। তার মানে আদালতকে কনভিন্স করতে হবে, দিতেও পারে, নাও দিতে পারেন। কোর্ট ফি, মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, 12 ধারায় চুক্তি প্রবলের মামলা করলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অর্থাৎ চুক্তি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি নির্ণয়ের নিয়ম কি, সংক্ষেপে বলে দিই। যদি মূল্য 1 লক্ষ টাকা হয় প্রপার্টির, তাহলে সেটা 2% কোর্ট ফি দিতে হবে। তাহলে 1 লক্ষ টাকা 2% মানে 2,000 টাকা, এবং এই 2,000 টাকার আবার 15% ভ্যাট দিতে হবে, এইভাবে যুক্ত হবে। তামাদির মেয়াদ 1 বছর। তামাদি আইন অনুচ্ছেদ 113, আমরা অলরেডি লিমিটেশন অ্যাক্ট পড়েছি, 1913-তে দেখেছিলাম। আগে 3 বছর ছিল, কিন্তু 2004 সালে অ্যামেন্ডমেন্ট করার কারণে হয়ে গেছে 1 বছর, কমিয়ে দিয়েছে। মানে চুক্তি করলে আপনাকে সচেতন থাকতে হবে, দেরি করে আসা যাবে না, 1 বছরের মধ্যে আসতে হবে চুক্তি পালনে অস্বীকারের তারিখ থেকে।
12 ধারা নিয়ে কারো কোনো বক্তব্য আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ রিটেন প্রশ্ন আসে, রিটেনও প্রশ্ন ভালোই আসে। এবার রিটেন প্রশ্ন আমি এখান থেকে রেখেছি, রিটেন ক্লাসে আপনারা দেখবেন। ধারা 13, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। 12তে আমরা জানলাম এই 4 প্রকারের চুক্তি, মানে এই 4 ক্যাটাগরির মধ্যে যত প্রকারের চুক্তি হোক, হাজার হাজার লক্ষ লক্ষ চুক্তি এই 4 ক্যাটাগরিতে আসতে পারে। তো সেগুলো নিয়ে মামলা করলে মামলায় আদালত বাদীর পক্ষে রায় দিবেন, বাদী যা চাচ্ছেন তাই দিবেন। এখন 13 ধারাতে কি বলা হচ্ছে? 13 ধারা আসলে আমরা এখন চিন্তা করব 12 থেকে যে 30, 12 থেকে 30 ধারা, এই জিনিসটা আপনারা একটু সেন্সে নিয়ে নেন। 12 থেকে 30 ধারায় কি বলবে? যে চুক্তি প্রবল, মানে এসপি পসিবল অর নট পসিবল। তাহলে আপনারা এই 12 ধারার নিচে লিখে রাখতে পারেন এসপি দিয়ে টিক চিহ্ন দিয়ে দেন। কি করবেন? 12 ধারার নিচে আপনি কলম দিয়ে লেখেন এসপি, লিখে টিক চিহ্ন দিয়ে দেন, মানে এসপি পসিবল, মানে সম্ভব। 13 ধারায় আমরা দেখবো এসপি পসিবল না পসিবল না। যদি পসিবল হয় তাহলে টিক চিহ্ন দেব, পসিবল না হলে ক্রস চিহ্ন দিব। 13 ধারার নিচে এই যে ধারা লেখা আছে না, এর নিচে এই জায়গায় কন্ট্রাক্ট অফ হুইচ দ্য সাবজেক্ট হ্যাজ পার্শিয়ালি সিজ টু এক্সিস্ট, মানে আংশিক বিলুপ্ত হয়ে গেছে। যেটা দেওয়ার কথা ছিল সেটা আংশিক বিলুপ্ত হয়ে গেছে, পুরোটা না। চুক্তি আইনে 56 ধারা বলে এমন চুক্তি বলবৎ করা সম্ভব না। চুক্তি আইন বলছে যে না, এটা হবে না, কারণ যেটা দেওয়ার কথা ছিল সেটা আংশিক যেহেতু বিলুপ্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এটার সম্ভব না। কিন্তু এই আইনে সম্ভব, কারণ এই আইনটা ইকুইটির ওপরে প্রতিষ্ঠিত, মানে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত। তাই এখানে ন্যায্যতার ভিত্তিতে কি হয়? আদালত সিদ্ধান্ত নেন। তাই এখানে বাদী যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই বাদীর পক্ষে রায় দেওয়া যাবে। উদাহরণস্বরূপ, কিন্তু অত্র ধারা বলে বলবৎ করা যায়, তার মানে 13 ধারায় এসপি পসিবল, তাহলে 13 ধারার নিচে লেখেন এসপি, টিক চিহ্ন দেন। এসপি মানে প্রবল করা, স্পেসিফিক পারফরমেন্স করা সম্ভব। 13 ধারায় মামলা, মানে এখানে মামলা কিন্তু 12 ধারাতে হবে। 13 ধারায় বিবেচনায় তখন চলে আসবে যে আসলে এসপি পসিবল কিনা। তো এখন 13 ধারা হচ্ছে 12 ধারারই একটা এক্সপ্লেনেশনের মতন, মানে 12 ধারারই একটি সাপোর্টিং ধারা 13 ধারা। উদাহরণস্বরূপ, ক খ এর নিকট একটি বাড়ি 1 লক্ষ টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। এটা আগের আইন 1 লক্ষ টাকা, এখন ধরে নেন 1 কোটি টাকা। তো 1 কোটি টাকায় বাড়ি বিক্রয় করতে চাইলো, পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। তার মানে বাড়িটা ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে। এটা ঘূর্ণিঝড় না হয়ে কি হতে পারে? ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পে ভেঙে পড়েছে ধরে নিলাম, ভূমিকম্পে বড় বড় বিল্ডিং ভেঙে যায়। এখন ক্রয় মূল্য পরিশোধ করে খকে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদন অর্থাৎ বাড়িটি গ্রহণ করতে বাধ্য করা যেতে পারে। তার মানে ক এর বাড়ি খ এর কাছে বিক্রয় করছে। এখন বাড়ি ভেঙে গেছে, এখন খ বলছে আমি তো ভাঙ্গা বাড়ি নিব না, ভাঙ্গা বাড়ি নিলে আমার অনেক লস হবে, আমাকে নতুন করে আবার বাড়ি তৈরি করতে হবে। এখন বাড়ি তো জমি সহ বিক্রয় হচ্ছিল। এখন ক কি বলবে? আমি তো নিজে ভাঙি নাই, প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে। তাই এখানে ক যদি মামলা করে তাহলে ক এর পক্ষে রায় আসবে এবং খকে এই বাড়িটা বাকি অবশিষ্ট মূল্য দিয়ে নিতে বাধ্য করা যাবে। তার মানে এখানে ক এর পক্ষে রায় আসবে, তার মানে এসপি পসিবল। খ নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে ক কে সারা জীবন বার্ষিক বৃত্তি প্রদান করবে মর্মে চুক্তিবদ্ধ হলো। পরদিন ঘোড়া থেকে পড়ে খ মারা গেল, চুক্তিটি পালন করতে খ এর প্রতিনিধিকে বাধ্য করা যেতে পারে। এখানে বাদী হবে ক, বিবাদী হবে খ। আচ্ছা, এই উদাহরণটা একটু আমি পরিবর্তন করে দিই। মনে করেন আগে ব্যাংক ছিল না, মহাজন ছিল, মহাজন ছিল। তো আচ্ছা, ব্যাংকেরই উদাহরণ দিই। মনে করেন একটা ব্যাংকের মালিক একটা ব্যাংক খুলেছেন, এখন ওই ব্যাংকে মানুষ টাকা রেখেছেন। এখন টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যাবে, যদি মালিক বেঁচে থাকে ইন্টারেস্ট দিচ্ছে। মালিক মারা যাওয়ার কারণে তো আর ব্যাংক মারা যায় না, ব্যাংক চলতে থাকে। মালিক মারা গেলে তার সন্তানেরা ব্যাংকের কি হবে? মালিক হবে, বা তার প্রতিনিধিরা মালিক হবে, বা ট্রাস্ট গঠন করা থাকলে ট্রাস্ট মালিক হয়ে যাবে। তার মানে মালিক থাক আর না থাক, তিনি যদি কোনো চুক্তি করে যান, তার মৃত্যুর পরেও তার যে প্রতিনিধিরা আছে, ওই ব্যাংকের অন্যান্য যে মালিক আসবে বা কর্মচারীরা আছে, তাকে কিন্তু ওই চুক্তি মোতাবেক ইন্টারেস্ট দিতে বাধ্য থাকবে। আপনি যদি কোনো সঞ্চয়পত্র কিনেন, 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলেন, প্রতি মাসে আপনি 900 সামথিং টাকা করে পাচ্ছেন।
এখন আপনি যার কাছে চুক্তি করেছিলেন, কোনো ব্যক্তির কাছে চুক্তি করেছেন, ব্যক্তি সই আছে, মনে করেন ওই ব্যাংকের একজন কর্মচারী বা কর্মকর্তা সই দিল। তো ওই কর্মকর্তা যদি মারা যায় তাহলে কি আপনার সঞ্চয়পত্র কি ক্ষতিগ্রস্ত হবে? হবে না, কারণ তার জায়গায় তো আরেকজন আসবে, কারণ একটা প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি হচ্ছে। ব্যাপারটা এরকম। তো এটা যদি আমরা ধরে নিই, তো এখানে ব্যক্তি যদিও, তো ব্যক্তি তো আর এই ধরনের কাজ করতে পারে না, এই যে বৃত্তি দেবে মানে ইন্টারেস্ট দেওয়ার মতোই। তো কোনো ব্যক্তিও যদি এরকম করে যে আমার কাছে আপনি 10 লক্ষ টাকা রাখেন, আমি বিজনেস করব, করার পরে আপনাকে বিজনেস থেকে কিছু কিছু লাভ দিব, এরকম যদি কেউ চুক্তি করে থাকে, তাহলে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই যে বিজনেস চলছিল ওই বিজনেসের মালিক হয়ে যাবে তার সন্তানেরা। তাহলে বাবা যেভাবে ইন্টারেস্ট দিচ্ছিল অপর পক্ষকে, ওই সন্তানও দিতে বাধ্য থাকবে। ব্যাপারটা এরকম। তার মানে বাবা মারা গেল বলতে চুক্তির এখানে পরদিন ঘোড়া থেকে পড়ে মারা গেল। এখন যিনি চুক্তি করেছিলেন তিনি মারা গেলেন এখানে। তিনি মারা যাওয়ার কারণে তিনি কি করছিলেন? বিজনেসটা তিনি সামলাচ্ছিলেন, তিনি একজন বিজনেসের অ্যাসেট হিসেবে কাজ করছিলেন, তাই এখানে বিষয়বস্তু তিনি নিজেই। কারণ তিনি বিজনেস যদি না করেন তাহলে ইন্টারেস্ট কোথা থেকে দিবে? তাই যিনি বিজনেস করতেন বিজনেসম্যানই মারা গেছেন, তাহলে বিজনেস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না? এখন এই অজুহাতে যদি ওই মিস্টার, মনে করেন যে যিনি মারা গেছেন তার সন্তানেরা এসে যদি বলে যে আমার বাবা তো মারা গেছে, উনি বিজনেস করতেন, আমরা তো করতাম না, ওনার সাথে চুক্তি আপনি ওনার সাথে বোঝেন, তো এটা তো সম্ভব না। মৃত ব্যক্তির সন্তানেরা এখানে সিভিল লাইবিলিটি নিতে নিতে বাধ্য। বাস্তবে দেখবেন কোনো ব্যক্তি মারা গেলে মুসলমানের ক্ষেত্রে আমরা দেখি যে জানাজার সময় তার সন্তানেরা বলে যে আমার বাবা বা মায়ের কাছে যদি আপনারা কোনো কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের বলবেন, আমরা পরিশোধ করব। তো ব্যাপারটা এরকমই। 14, অসম্পাদিত অংশ ছোট, এখানেও এসপি টিক চিহ্ন হবে কেন? মনে করেন যে ক্ষতিপূরণ সাপেক্ষে অসম্পাদিত অংশের চুক্তি বলবৎ করা যেতে পারে। উদাহরণ যদি দেখি, ক খ এর নিকট 100 বিঘা জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল 98 বিঘা ক এর এবং অবশিষ্ট 2 বিঘা জমি অপর ব্যক্তির, যিনি বিক্রয় করতে অস্বীকার করলেন। আচ্ছা, যেটা বলছিলাম যে 100 বিঘা বিক্রয়ের কথা আছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, 98 বিঘা সে তার, আর বাকিটা হয়তো বা তার ছোট ভাইয়ের বা অন্য কারো। তো একটা বড় কোম্পানির সাথে ডিল হলো যে এখানে 100 বিঘা আমি সম্পত্তি কিনবো, কিনে একটা রিসর্ট করব। রিসর্ট 100 বিঘার করব, করতে যে দেখা যাচ্ছে যে 98 বিঘা ম্যানেজ হয়েছে। সে হয়তো বা বলেছে ভাই এখানে আমার প্রায় 50-60 বিঘা আছে এবং বাকি যে সম্পত্তিগুলো যাদের তাদেরকে ম্যানেজ করে আমি আপনাকে দিব। এখন সে নিজে অন্য সবার থেকে জমি কিনে 100 বিঘা ম্যানেজ করছে। ম্যানেজ করতে গিয়ে 100 বিঘার হচ্ছে না, 98 বিঘা হলো। এখন যে মূল বড় কোম্পানি সেখানে রিসর্ট করবে সে বলছে আমরা 100 বিঘাই নিব, 98 বিঘা নিব না। তার মানে যে বাইনা দিয়েছিল সেটা ফেরত চাচ্ছে, বা সে জমি নিব না বলছে। এখন যে জমি বিক্রয় করতে চেয়েছিল তার নিজের হয়তো বা 50 বিঘা ছিল, এবং বাকি যে অংশ সে আবার কিনেছে, তার মানে এই পার্টিকে 100 বিঘা সম্পত্তি দেওয়ার জন্য সে কিন্তু নিজে অনেক কষ্ট করেছে, ইনভেস্টমেন্ট করেছে। এখন পার্টি যদি মুখ ফিরে চলে যায় তাহলে তো এনার অনেক ক্ষতি হবে, অর্থ সম্পদ অনেক ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি রিসর্ট 100 বিঘাতে করলেও যেমন হতো, 98 বিঘাতে করলেও, 2 বিঘা কম জায়গাতে করলেও খুব একটা কি আসবে না, পার্থক্য আসবে না। অতএব 2 বিঘা ম্যানেজ করতে না পারলেও 98 বিঘাতে রিসর্ট করা যেতে পারে। যে প্রজেক্ট করবেন সেটা করেন, আদালত বলবে আপনি নেন, প্রয়োজনে 100 বিঘার জন্য যে দাম হয় সে 2 বিঘার যে দাম সেটা হিসাব করে মাইনাস করা হবে। এই হচ্ছে বক্তব্য। জমি সহ বাড়ি বিক্রয়ের চুক্তি করা হলো, পরবর্তীতে আসবাবপত্র পত্রের মূল্য নির্ধারণে উভয় পক্ষের মধ্যে সমস্যা হলো। বলা হচ্ছে যে বাড়ি আছে, পুরাতন বাড়ি বিক্রয় করে দিচ্ছে, তো বাড়ি এবং ভিতরে আসবাবপত্র সহ বিক্রয় করে দিবে না। এখন বাড়ির দাম হয়েছে, প্রথমে হয়তো বা বাড়ি বিক্রয়ের কথা ছিল, পরে আসবাবপত্র সহ যুক্ত হয়েছে, জমি সহ বাড়ি বিক্রয়। তাহলে জমি বিক্রয় হবে, বাড়ি বিক্রয় করবে। বাড়ি মানে অবকাঠামো, ওয়াল থাকবে, তারপরে এর ছাদ থাকবে, হয়তো বা ওয়ালের সাথে যে জানালা দরজা আছে সেগুলোও বিক্রয় হবে।
এখন ভিতরের ফার্নিচার দিব কি দিব না এই নিয়ে কনফিউশন হয়তো বা প্রথম দিকে ছিল, বাইনার সময় সেটা ইনক্লুড করা হয়নি যে বাড়ির ভিতরে যে ফার্নিচারগুলো আছে চেয়ার টেবিল সোফা খাট এগুলো দিব কিনা বা এগুলো নিব কিনা এই বিষয়ে হয়তো বা বাইনা নামার দলিলে উল্লেখ নেই প্রাথমিকভাবে। এখন পরবর্তীতে যে কিনবে সে তো বলবে যে ভাই আমি তো আপনাকে 5 লক্ষ টাকা দিচ্ছি, 5 লক্ষ টাকায় আমি সবই নিয়ে নেব, আমি আসবাবপত্রও নিব, বা 5 লক্ষ টাকা হোক আর 50 লক্ষ টাকা হোক অ্যামাউন্ট সেটা বিষয় না। এখন বাড়ি মালিক বলবে আমি তো আসবাবপত্র দিতে চাইনি, লেখা নাই। এখন যে কিনবে সে বলবে আমি বাড়ি এবং জমি কিনতে চাইছি, বাড়ির মধ্যে যা যা আছে সবই আমার, আপনারা শুধু মানুষগুলো বের হয়ে যান আর সব আমার, আর আপনার গায়ের পোশাকগুলো নিয়ে যান। এই ধরনের তাহলে কনফিউশন সৃষ্টি হবে। তো এই যে উভয় পক্ষের মধ্যে যে সমস্যা হচ্ছে, এখন শেষে যে সমস্যা কি হলো, যে বাড়ি কিনছিল সে বলবে যে আমি তাহলে কিনবই না, আপনার আমার টাকা ফেরত দেন। এখন যে বাড়ি বিক্রয় করছিল সে বলছে যে না আপনাকে কিনতেই হবে, আসবাবপত্র ছাড়াই কিনতে হবে। তাহলে এখানে দেখেন অসম্পাদিত অংশ ছোট, তাহলে অসম্পাদিত অংশ কি হচ্ছে, ওই আসবাবপত্র ফার্নিচার্স। তো ফার্নিচারগুলো বাদ দিয়ে কিন্তু বাড়ি নিতে বাধ্য করা যাবে কাকে, যিনি বাড়ি কিনছিলেন ক্রেতাকে। আদালত আসবাবপত্রের মূল্য নির্ধারণপূর্বক চুক্তিটির কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন, অর্থাৎ বাড়ির মূল্য নির্ধারণ করবে, করার পর আসবাবপত্রের তুলনায় জমিসহ বাড়ির মূল্য যেহেতু অনেক বেশি, আসবাবপত্রের জন্য হয়তো বা আরো 1 লক্ষ বা 2 লক্ষ টাকা অ্যাড হবে। তো ওই 2 লক্ষ টাকা বাড়তি যদি ক্রেতা দিতে চায় তাহলে বাড়ি প্লাস জমি প্লাস ফার্নিচার পাবে, আর বাড়তি 2 লক্ষ টাকা না দিলে ফার্নিচার বাদেই তাকে বাড়ি নিতে হবে, এবং যিনি বিক্রেতা, যিনি বাড়ি বিক্রয় করছিলেন তিনি আসবাবপত্র বের করে নেবেন। ঘটনা বোঝা যাচ্ছে কিনা? এটাকে বলা হচ্ছে যে অসম্পাদিত অংশ ছোট, তার মানে আনপারফর্মড ইজ স্মল, যে অংশটা আনপারফর্মড হচ্ছে মানে দেওয়া যাচ্ছে না সেটা ছোট হলে সম্ভব। তার মানে এটাও এসপি ঠিক, তার মানে 12, 13, 14 এই তিনটা ধারাতেই এসপি সম্ভব, প্রবল করা সম্ভব। এবার 15তে অসম্পাদিত অংশ ছোট, সরি বড়, এটা কিন্তু এসপি সম্ভব হবে না, কারণ আমি যেটা কিনতে আসলাম সেটাই পাচ্ছি না, তাহলে ছোট কোনো কিছু পেলে তো আমার লাভ নাই। তার মানে এখানে আনপারফর্ম যেটা প্রবল করা যাচ্ছে না সেটাই বড় লার্জ। সম্মতিক্রমে কার্য সম্পাদন সম্ভব হতে পারে, সাধারণত সম্ভব হয় না। মানে মেনে নিলে টাকা পয়সা কম বেশি চিন্তা ভাবনা করে যত বিক্রয় হওয়ার কথা ছিল সেটা না হয়ে যদি পরিবর্তিত হয়ে বিক্রয় হয়, তার মানে এখানে চুক্তিটা কি করতে হবে, কারেকশন করতে হবে, না হলে কিন্তু সম্ভব না। আমরা চুক্তি কারেকশন বা রেকটিফিকেশন 35 ধারার দিকে দেখব, তখন এই বিষয়টা আরো বুঝতে পারবেন। উদাহরণ পড়ি। ক ক্ষয়ের নিকট 100 বিঘা জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল 100 বিঘা ক এবং অবশিষ্ট, সরি 50 বিঘা ক এবং অবশিষ্ট 50 বিঘা অপর ব্যক্তি যিনি তা বিক্রয় করতে অস্বীকার করেন। তার মানে যে জমির উদাহরণ দেখলাম 98 আর 2, কোথায় 2 আর কোথায় 98, অনেক কম বেশি। আর এখানে 50-50, তাহলে আমি চাইলাম 100 বিঘা, পাচ্ছি 50 বিঘা, তাহলে 50 বিঘা অ্যামাউন্ট অনেক বড় না, যেটা আমি পাচ্ছি না, অর্ধেক। এই কারণে এটা আদালত কিন্তু দিবেন না, বাধ্য করা যাবে না, তার মানে ডিক্রি প্রদান করবেন না, এসপি নট পসিবল। তাহলে আপনারা এসপি লেখেন 15 ধারার নিচে, লিখে ক্রস চিহ্ন দিয়ে দেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। প্রয়োজনে আপনারা কালার পেন ইউজ করেন, লাল কালি ব্যবহার করতে পারেন। ক ক্ষয়ের নিকট একটি উদ্যান সহ বাড়ি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো। উদ্যান বলতে গার্ডেন বাগান আছে বাড়ির সাথে, অনেক সময় বাংলো বাড়ি এ ধরনের বাড়ি থাকে যেগুলোর সামনে বা পেছনে কি থাকে, গার্ডেন থাকে, অর্থাৎ বাড়ির আশেপাশে গার্ডেন থাকে যেটা বাড়িরই একটা অংশ। এখন পরবর্তীতে ক উদ্যান বিক্রয় করতে অস্বীকার করে, বলছে আমি বাড়ি জমি বিক্রয় করে দেবো কিন্তু এই উদ্যানটুকু রাখবো আমি, আমি আপনার কাছে বাড়ি বিক্রয় করতে চেয়েছি কিন্তু উদ্যান বিক্রয় করতে চাইনি, ওই যে ফার্নিচারের মতন। তো ফার্নিচার, বাড়ি এবং জমির দামের তুলনায় একটু নগণ্য বা স্মল আইটেম ফার্নিচার, কিন্তু একটা বাড়ির সাথে যদি উদ্যান থাকে তাহলে উদ্যানের মধ্যে জমি আছে না উদ্যানের নিচে, এবং উদ্যান কিন্তু একটা সুন্দর যদি ডুপ্লেক্স বাড়ি হয় বা বাংলো বাড়ি হয়, উদ্যান বা গার্ডেন, গার্ডেনটা কিন্তু বাড়ির একটা অ্যাস্থেটিক বিষয়, যেহেতু বাড়ির শোভাবর্ধনের জন্য উদ্যানটি
একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেহেতু ক্রয়মূল্য পরিশোধ করে খকে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনে অর্থাৎ উদ্যান ছাড়া বাড়ি গ্রহণ করতে বাধ্য করা যাবে না। আমি উদ্যান সহ বাড়ি চাচ্ছিলাম, এখন ক্রেতা বলছে যে আমি উদ্যান সহ নিব, বিক্রেতা বলছে আমি উদ্যান দিব না, তাহলে এই ডিল হবে না। যেহেতু ডিল হবে না, সেহেতু আদালতে বলবে সম্ভব না। যদি আপনি উদ্যান দেন তাহলে বিক্রয়টা হবে, না হলে হবে না। বাদী মামলা কে মামলা করবে? যিনি বাড়ির মালিক তিনি মামলা করবেন যে বাড়ি আমি বিক্রয় করব, সে নিচ্ছে না। তার মানে সে হয়তোবা অপরপক্ষকে ক্রেতাকে নিতে বাধ্য করছিলেন, তাই বিবাদী বরাবর মামলা করছেন ক্রেতার বিরুদ্ধে। এখানে হ্যাঁ স্যার, অসম্পাদিত বুঝতে পারছি। অসম্পাদিত অংশ হচ্ছে বড়। তার মানে বাড়ির মনে করেন বাড়ি 5 কাঠার উপরে আছে আর উদ্যান 2 কাঠার উপরে আছে, 7 কাঠায় বিক্রয় করার কথা ছিল। এখন যদি উদ্যান বাদ হয়ে যায় তাহলে সুন্দর গার্ডেনও পাচ্ছি না, যেখানে ফল ফুলের গাছ থাকতে পারে এবং সবজির গাছও থাকতে পারে, এবং মোট কথা হচ্ছে আরো 2 কাঠা জমিও বাদ চলে যাচ্ছে। এটা একটা বড় আইটেম না? জি স্যার। তাই এসপি পসিবল না, যেহেতু উদ্যান দিতে চাচ্ছে না। 16তে আমরা দেখবো এসপি পসিবল কিনা, মানে টিক না ক্রস সেটা দেখবো। এটা আমরা চেক করছি যে কোনটাতে টিক কোনটাতে ক্রস। টিক কি ক্রস এই বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। চুক্তির যেটা স্বতন্ত্র, পসিবল সেটা ঠিক, আর যেটা হ্যাঁ পসিবল ক্রস। হ্যাঁ, চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। স্বতন্ত্র বলতে পৃথক করা যায়। মনে করেন এই যে আমার হাত, এই হাতের আঙ্গুল 5টা, তাই না? 5টাই হাতের জি তালুর স্যার। সাথে যুক্ত আছে। তো এই আঙ্গুল হয়তোবা মনে হচ্ছে যে আলাদা, কিন্তু একটা হাতের অংশ, এটা স্বতন্ত্র না। আঙ্গুল যদিও আলাদা আলাদা, কিন্তু এটা হাতের অংশ। তার মানে একটা আঙ্গুল যদি কারো বাদ থাকে তাহলে এটা হাতটা অসমাপ্ত হয়ে যাবে, তাই না? জি স্যার। তো এখানে এখানে পৃথক যদি করা হয়, এটা উদাহরণটা ওইভাবে সেট হচ্ছে না, আমি অন্য একটা উদাহরণ দিই। মনে করেন যারা পাইকারি বিক্রয় করে কোনো প্রোডাক্ট, মনে করেন 12টা কলম আছে, 12টা কলম মিলে এক এক ডজন। তো আপনাকে এই কলমটা প্যাকেটটা কিনতে হলে 1 ডজনই কিনতে হবে পাইকারি দোকানে গেলে। এখন আপনি যদি বলেন আমাকে 2টা দেন আর আমি বাকি 10টা নিব না, তাহলে কিন্তু দিবে না। দিলে দিবে কি? না স্যার। দিবে না, কারণ উনি না। ওই প্যাকেটকেই ওই প্যাকেজ আকারে বিক্রয় করবে, যে আপনাকে নিলে পুরো প্যাকেটে নিতে হবে, এটার একটা একটা করে ভেঙে দিব না। তার মানে এটা স্বতন্ত্র করা যাচ্ছে না। কিন্তু আপনি যদি খুচরা জি স্যার। দোকানে যান, খুচরা দোকানে গেলে আপনি 10 টাকা দামের কলম একটা একটা করেও নিতে পারবেন ওই ডজন থেকে ভেঙে। তার মানে তখন সেটা কি হয়ে গেল? স্বতন্ত্র হয়ে গেল। বুঝতে পারছেন? বুঝতে হয়ে গেল। জি কারণ স্যার, এবার বুঝতে পারছি। এখন মনে করেন যে আমার এখানে হাতে দেখেন 5-6টা কলম আছে, এই কলম থেকে একটা কলম আলাদা করলে অন্য কলমের কি খুব একটা ক্ষতি হলো? না স্যার। ক্ষতি হলো না। তার মানে আলাদা করা যাচ্ছে। যেটা আলাদা করা যায় সেটাই স্বতন্ত্র, মানে আলাদা আলাদা সেল যদি করা যায়। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। আর আলাদা সেল করা না গেলে সেটা স্বতন্ত্র নয়, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন স্বতন্ত্র বা স্বাধীন বা আলাদা অংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন ধারা 14, 15, 16 আংশিক অংশ বোঝাচ্ছে, সাধারণ নিয়মের কিন্তু এগুলো ব্যতিক্রম। সুতরাং এক্ষেত্রে শর্ত সাপেক্ষে চুক্তি বলবৎ করা যেতে পারে। তার মানে এখানে এসপি পসিবল যদি স্বতন্ত্র অংশ হয়, তাই না? আলাদা করা যাচ্ছে। তাহলে পাইকারি দোকানে জি গেলে স্যার। সেটা স্বতন্ত্র না বলে দিচ্ছে না, খুচরা দোকান ঠিকই জি দিচ্ছে স্যার। আপনাকে, কারণ সেটা স্বতন্ত্র, আলাদা আলাদা বিক্রয় করছে। যেমন মনে করেন যে 2টা প্লট পাশাপাশি আছে, 2টা প্লট কি আছে? পাশাপাশি আছে, 2.5 কাঠা 2.5 কাঠা, 5 কাঠার একটা প্লট। 5 কাঠা এখন প্লট। 5 কাঠার মাঝখান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2.5 কাঠা 2.5 কাঠা 2টা প্লট হতেই পারে। 2.5 কাঠার একটা কিন্তু ভালো প্লট হয়, ভালো ভবন হবে, হবে জি না? স্যার। হবে। হবে। এখন কেউ যদি বলে যে আমি 5 কাঠাই নিব, তাহলে ওই মাঝখানের ওয়ালটা শুধু তুলে দিলেই 5 কাঠা হয়ে গেল। তার মানে এটা একসঙ্গে হতে পারে, আলাদাও হতে পারে। ঠিক আছে না কথা? সেপারেশন হতো। জি স্যার। এখন 5 কাঠার উপরে যদি একটা পুকুর থাকে, 5 কাঠার উপরে যদি একটা পুকুর থাকে, এই পুকুরটা যদি কেউ বিক্রয় করতে চায়, বলে যে আমি পুকুরের অর্ধেক বিক্রয় করব অর্ধেক বিক্রয় করব না, এটা কিন্তু পসিবল না। কারণ পুকুর কিন্তু না স্যার। স্বতন্ত্র করা যায় না, কারণ পুকুরের মাঝখান দিয়ে হয়তোবা কোনো ব্যারিয়ার দেওয়া সম্ভব না, যেটা ঝামেলাজনক, কারণ ছোট জিনিস এবং হয়তো ওটা ভরাট করারও পারমিশন দিবে না সরকার।
আপনি সেটা নিলে পুকুর আকারে আপনাকে ব্যবহার করতে হবে, মাছ চাষ করতে নিতে হবে। হবে। আমি বোঝাতে পারলাম? তার মানে পুকুর মাঝখান দিয়ে বুঝতে ভাগ পারছি স্যার। করে আলাদা আলাদা সেল করা যাবে না, কিন্তু যাবে আপনি না। পুরোটা সেল করতে পারবেন। এই হচ্ছে বোঝাচ্ছে। 17, পূর্ববর্তী 3টি ধারা, তার মানে এখানে 14, 15 এবং 16-র কথা বলা হচ্ছে, অর্থাৎ কোথাও বড়, কোথাও ছোট, কোথাও স্বতন্ত্র কোথাও স্বতন্ত্র। ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে, অর্থাৎ হয় সম্পূর্ণ, অন্যথায় আংশিক নয়। তার মানে সম্পূর্ণ যদি দেওয়া হয় তাহলে নিব, নাহলে আংশিক নয়। ওই যে পুকুরের যে উদাহরণটা দিলাম আমি, পুরো পুকুর আপনি বুঝতে পারছি। কিনেন, অর্ধেক বিক্রয় করা হবে না, এই ব্যাপারটা এরকম। আবার আরেকটা উদাহরণ দিই, দেখবেন শীতকাল এখন চলছে, শীতকালে ডিম বিক্রয় হয় না, সিদ্ধ ডিম হয় স্যার। হয়। আর সিদ্ধ ডিম যদি কেউ বলে যে আমার কাছে দাম কত, তো বললো এটার দাম 20 টাকা, তো ভাই আমার কাছে 10 টাকা খুচরা আছে, আমাকে অর্ধেক দেওয়া যাবে? অর্ধেক দিন। তো অর্ধেক অনেক না স্যার। দোকানদারকে সেল করতে চাইবে, কারণ অর্ধেক সেল করলে সেটা আর বাকি অর্ধেক কে খাবে, তাই না? তাহলে আপনি অ- নিলে আপনাকে সম্পূর্ণ ডিমটি কিনতে হবে, আংশিক আপনাকে দেওয়া যাবে না। আবার কোনো কিছু ক্ষেত্রে কেটেও বিক্রি হয় আংশিক, তাই না? তাহলে এখানে বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ দ্য কন্ট্রাক্ট, তার মানে যেখানে পার্ট বিক্রি করা হয়, তরমুজের দোকান, তরমুজের দোকানে দেখবেন যে কেটে বিক্রয় করে না সাধারণত, যারা পুরোটা বিক্রয় করে তারা। আবার কিছু কিছু ফ্রুট স্টল থাকে, মানে যেখানে খাবার কেটে কেটে বিক্রয় করে জুস আকারে, সেখানে আপনি চাইলেই স্লাইস আকারেও তরমুজ পেতে পারেন। তাই এটা বলা হচ্ছে হয় সম্পূর্ণ, অন্যথায় আংশিক নয়। তাহলে এখানেও কিন্তু এসপি পসিবল, টিক চিহ্ন দেন, আবার পসিবলও না, তার মানে আপনি এখানে টিক চিহ্নও দেন, আবার ক্রস চিহ্নও দেন, দুইটাই দেন 17-র নিচে। 18, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। মনে করেন আমি একটা জমি বিক্রয় করব, জমি বিক্রয় করব যে আমি, কিন্তু ওই জমির মালিকানাতে আমার প্রবলেম আছে, মানে আমি প্রকৃত মালিক না, হয়তোবা আমি অন্য কারো কাছ থেকে লিজ নিয়ে থাকছি। যেমন আমি এই ফ্ল্যাটের উদাহরণ দিই, এই ফ্ল্যাটটাতে আমি ভাড়াটিয়া হিসেবে আছি। এখন এই ফ্ল্যাটটাকে আমি চাইলে বিক্রয় করতে পারবো আর অন্য কারো কাছে, দেখছে যে হ্যাঁ এই ফ্ল্যাটে আমি বসবাস করছি, অনেকে মনে করতে পারে এই ফ্ল্যাটের মালিক আমি, কিন্তু প্রকৃতপক্ষে এই ফ্ল্যাটের যেহেতু মালিক না, আমি চাইলে এই ফ্ল্যাটটা অন্য কারো কাছে বিক্রয় করতে পারবো না। এখন আমি যদি নিজেকে এই ফ্ল্যাটের মালিক তৈরি করে অন্য কারোর সাথে ডিল করে যে ভাই এটা 50 লক্ষ টাকা আমি বিক্রয় করব, এবং কেউ যদি আমাকে 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেয়, তাহলে এটা তো তার সাথে আমার প্রতারণা হয়ে যাচ্ছে। এবং আমি যেহেতু আলটিমেটলি এই ফ্ল্যাটটা তার কাছে বিক্রয় করতে পারবো না, সে কিন্তু আমার বিরুদ্ধে মামলা করতে পারবে এই 5 লক্ষ টাকা রিকভারি করার জন্য। বিক্রয় বা ইজারার পরপরই সত্ত্ব অর্জন করলে চুক্তি পালনে বাধ্য করা যাবে। আচ্ছা, তাহলে এখন আমি যে বিক্রয় করতে চাচ্ছিলাম, বিক্রয় করতে চাওয়ার পরে এখন এই ফ্ল্যাটটা আমি মূল মালিকের থেকে আবার যদি কিনে ফেলি ইন দ্য মিন টাইম, মাঝখানে কেনার পরে যদি মালিক হয়ে যায়, মানে এখন ত্রুটিপূর্ণ সত্ত্ব। আচ্ছা, আলোচনা করছিলাম ধারা 18, বলছিলাম যে ফ্ল্যাট বিক্রয়ের বিষয়ে। তো এই ফ্ল্যাটে আমি ভাড়া আছি, এই ভাড়া থাকা অবস্থায় যদি আমি ফ্ল্যাটটা অন্য কারো কাছে বিক্রয়ের জন্য যদি চুক্তিবদ্ধ হই, তাহলে ব্যাপারটা প্রতারণার মতন হয়ে গেল। এখন ইন দ্য মিন টাইম মাঝখানে এই ফ্ল্যাটটা আমি যদি প্রকৃত মালিকের কাছ থেকে যদি আবার কিনে নিই, কিনে নিলে কিন্তু আবার এই চুক্তিটা প্রবল করা সম্ভব, কারণ কিনে নিলে কিন্তু আমি আর ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন ব্যক্তি হচ্ছি না। তার মানে আমার যে টাইটেল বা আমার যে ওনারশিপ সেটা কিন্তু পারফেক্ট হয়ে যাচ্ছে, ইমপারফেক্ট আর থাকছে না। তাহলে এই যে ইমপারফেক্ট টাইটেল যদি পারফেক্ট হয়ে যায়, আমি যদি প্রকৃত মালিকের কাছ থেকে কিনে ফেলি, তাহলে কিন্তু এটা আবার ফার্দার কারো কাছে বিক্রয় করতে আমার আর প্রবলেম নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু আমি যদি না কিনি, তাহলে কিন্তু প্রবলেম। সত্ত্ব বৈধ করার জন্য অন্যান্য ব্যক্তিদের সম্মতি প্রয়োজন হলে সম্মতি সংগ্রহে বাধ্য করা যাবে। এখন আমি পৈতৃক সম্পত্তি যদি বিক্রয় করতে চাই, আমার নিজের উদাহরণ দিচ্ছি, বিক্রয় করতে চাই, তাহলে আমার ভাই আছে, এখন সেই সম্পত্তি যদি বাটোয়ারা না হয়, বাটোয়ারা ছাড়া যদি সম্পত্তি বিক্রয় করতে যায়, বাবার বা দাদার সম্পত্তি, তাহলে এটা এজমালি সম্পত্তি, যৌথ মালিকানাধীন সম্পত্তি।
তো এই সম্পত্তির এখন আমাকে কোন অংশে দিবে এবং আমার ভাই মা বোনেরা কোন অংশে পাবে, এভাবে যদি চিন্তা করতে যাই তাহলে প্রবলেম হতে পারে যদি বাটোয়ারা দলিল না থাকে, পার্টিশন শুট করা না থাকে বা দলিল করা না থাকে। সেক্ষেত্রে যেহেতু অংশ নির্দিষ্ট করা নেই, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এখন এই বাটোয়ারা ছাড়া কোনো যদি সম্পত্তি বিক্রয় করে দেওয়া হয়, মনে করেন আমি দিলাম, দেওয়ার পরে যদি পরবর্তীতে আমার একটা অংশীদার আমার ভাই এসে বলে যে তুমি তো সামনের জমি বিক্রয় করে ফেলেছো, তুমি সামনের জমি কেন বিক্রয় করলে, প্রয়োজনে মাঝের বা পেছনের জমি বিক্রয় করতে। তো সে সামনে আমি যেটা বিক্রয় করছি সেটা যে কিনেছে সে দখল নিতে আসলে ঝামেলা করছে। তো এখন আমি যেহেতু বিক্রয় করেছি তার কাছে, তো আমার দায়িত্ব আমার ভাইদেরকে রাজি করানো। তার মানে সম্মতি যদি নেওয়া দরকার হয় কোনো থার্ড পার্টির, যারা আপত্তি দিচ্ছে তাদের সম্মতি বা কনসেন্ট সংগ্রহ করে নিয়ে আসতে হবে। কারণ আমি যেহেতু নিজ দায়িত্বে বিক্রয় করেছি, কারণ এটার বিক্রয় করে তো এটার অর্থ আমি নিয়েছি, আমি বেনিফিট হয়েছে এই কারণে। এবং যিনি কিনেছেন তাকে মানে খুব সুন্দরভাবে দখল বুঝিয়ে দিতে হবে, কারণ তিনি কিনেছেন তার একটা অধিকার, এটা বুঝে পাওয়া, এটাই বলা হচ্ছে ক্রেতার অধিকার। আমি কিনে কেন আমি বিপদে পড়বো, এই হচ্ছে বিষয়। দায়হীন সম্পত্তি বিক্রয়ের কথা প্রকাশ্যে ব্যক্ত করে কিন্তু এমন পরিমাণ অর্থের বিনিময়ে তা বন্ধক আছে যা ক্রয় মূল্যকে অতিক্রম করে না, তবে বন্ধক মুক্ত করে সম্পত্তি হস্তান্তরে বাধ্য করা যাবে। আমি একটা সম্পত্তি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলাম, সম্পত্তির দাম নির্ণয় করা হলো হচ্ছে 20 লক্ষ টাকা। যে এটা 20 লক্ষ টাকায় বিক্রয় করবো, আমি আমি অ্যাডভান্সও নিয়ে নিলাম কিছু। কিন্তু এই সম্পত্তিটা আবার কি নাই, আমার দখলে নাই। আমি কি করি, সেটা আবার অন্য কারো কাছে 10 লক্ষ টাকায় বন্ধক দিয়ে রেখেছি। এখন 10 লক্ষ টাকা বন্ধক আছে কিন্তু সম্পত্তি আমি বিক্রয় করছি কততে, 20 লক্ষ টাকায়। তাহলে আমি যদি বিক্রয় করেই দিই, তাহলে সে যদি দখল নিতে যায় যার কাছে বিক্রয় করলাম, সে তো দখল নিতে পারবে না, কারণ এটা তৃতীয় কোনো ব্যক্তির কাছে বন্ধক আছে। তৃতীয় ব্যক্তি তখনই বলবে যে আমার বন্ধকের মেয়াদ শেষ হোক, শেষ হওয়ার পরে আমার যে 10 লক্ষ টাকা সেটা আমাকে দাও, তাহলে আমি দখল ছাড়বো। একেবারে খুব সহজ বাস্তব উদাহরণ দিচ্ছি। তো মেয়াদ শেষে তিনি 10 লক্ষ টাকা পাবেন এবং বাকি 10 লক্ষ টাকা আমি পাবো, কারণ আমি সম্পত্তির প্রকৃত মালিক। 20 লক্ষ টাকা বিক্রয়ের কথা ছিল, 10 লক্ষ টাকা বন্ধক আছে, 10 লক্ষ টাকা তো চলে যাবে যে বন্ধক নিয়ে আসছিল তার কাছে। কেউ বুঝতে না পারলে প্রশ্ন করবেন, হাত উত্তোলন করবেন। ত্রুটিপূর্ণ সত্ত্বের জন্য বিক্রেতার মোকদ্দমা খারিজ হলে তবে বিবাদের যিনি ক্রেতা অর্থাৎ কিনতে চেয়েছিলেন জমাকৃত অর্থ মোকদ্দমার খরচ সুদ সহ ফেরত দিতে হবে। এখন আমি যে সম্পত্তি বিক্রয় করতে চাইলাম, ফ্ল্যাটের আবার উদাহরণে আসি, আলটিমেটলি মালিক আমার কাছে আর ফ্ল্যাট বিক্রয় করলো না, মালিক আমাকে ফ্ল্যাট বিক্রয় করবে বলে মালিকের থেকে হয়তো আমি 50 লক্ষ টাকায় কিনতে চাচ্ছি, আবার এই ফ্ল্যাটটা আমি অন্য কারো কাছে 60 লক্ষ টাকায় বিক্রয় করতে চাচ্ছি। তার মানে মাঝখানে আমি 10 লক্ষ টাকা লাভের একটা আশায় আমি এই ডিলটা করতে যাচ্ছিলাম। তাহলে আমাকে দুইটা ডিল করতে হচ্ছে, একটা আমাকে কিনতে হচ্ছে মালিকের কাছ থেকে, আবার এটা বিক্রয় করতে হচ্ছে আরেকজনের কাছে একটু বেশি প্রাইজে। এখন মালিক আর বিক্রয় করবেন না, তাহলে তো আমি আর বিক্রয় করতে পারবো না। তখন কি হবে, আমি যে তার কাছ থেকে মনে করেন 10 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, সেই 10 লক্ষ টাকাও আমাকে ফেরত দিতে হবে এবং তাকে আমাকে কিছু ইন্টারেস্ট দিতে হবে এবং মামলা করার যে খরচ সেটাও ফেরত দিতে হবে। কারণ আলটিমেটলি এই ফ্ল্যাটটা আমি তার কাছে হস্তান্তর করতে পারছি না, সে যদি আমার বিরুদ্ধে মামলা করে আমি ফ্ল্যাটও দিতে পারবো না, আমাকে ওই 10 লক্ষ টাকাও ফেরত দিতে হবে এবং আরও কিছু জরিমানাও আমাকে গুনতে হবে। কারণ কেন আমি একটা অনিশ্চিত ডিলের মধ্যে গেলাম, যে ডিলটা আলাদা আর একটা ডিলের উপরে নির্ভর করছে। আমি কিনতে পারলে তো বিক্রয় করতে পারবো। তাহলে আমার উচিত আগে ফ্ল্যাটটা কিনে আমাকে প্রকৃত মালিক হওয়া, পারফেক্ট টাইটেল পাওয়া, ইমপারফেক্ট অবস্থায় না, যে টাইটেলটা ঝুলে আছে এই ধরনের টাইটেলের মূল্য কম, মানে এটা ভবিষ্যৎ অনিশ্চিত, এই ধরনের টাইটেল বা মালিকানাধীন সম্পত্তি বিক্রয় করার ডিল করা উচিত নয়। আচ্ছা, নুরুদ্দিন আহমেদ, বুঝতে পারছেন ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উদাহরণগুলো বোঝা যাচ্ছে, সহজ মনে হচ্ছে কি? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে। তার মানে আমি যার মালিক না সেটা তো আমি বিক্রয় করতে পারি না ভাই। এখন আমি ভাবলাম যে আমি তো মালিক হয়ে যাব, আমি তো মালিক হয়ে যাব আরেকজনের কাছ থেকে কিনে। এরকম মানুষ করে না, দালালি যাকে বলে, জি স্যার, অনেক করে। করে। মানে এটা জমি, মানে এটা বলে রিয়েল এস্টেটের বিজনেস করা। আমি রিয়েল এস্টেটের বিজনেস করতে পারি কিন্তু আমি কিনে 2 বছর তো রাখবো,
ফেলে রেখে দাম বাড়লে তারপর বিক্রয় করব, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিনতেই পারিনি এখনো, এই আমার কেনাটা এখনো ঝুলে আছে, তার আগে আমি আরেকজনের কাছে বিক্রয়ের জন্য কি করছি, ডিল করছি, ভাবছি আমার কাছে তো ক্যাশ নাই, আমি 60 লক্ষ টাকা পাইলে এখান থেকে 50 লক্ষ টাকা দিব মালিককে, দিয়ে 10 লক্ষ টাকা কি করব, প্রফিট পাবো। তা আমার যদি মানে হ্যান্ড ক্যাশ না থাকে, আমার যদি নেওয়ার ক্যাপাসিটি না থাকে, তাহলে আমার তো এই ব্যবসা করার দরকার নাই, যেটা দালালি হবে। এটা ধর্মমতেও হারাম, আবার বাস্তবসম্মতও নয়। এটা রিস্কি একটা বিজনেস, মান সম্মানও চলে যাবে, ঋণ খেলাপের মতন, জি স্যার। তাই না? জি স্যার। অনেক প্রার্থীর ঋণ খেলাপির কারণে আর টিকিট পাচ্ছে না, তাই না? মানে মনোনয়ন জি বাতিল স্যার। হয়ে যাচ্ছে। তো দেখেন কি অবস্থা। এবং এই যে মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে ঋণ খেলাপির কারণে, এই দুর্নামের ফল কিন্তু ওই সংশ্লিষ্ট দলকে ভোগাবে, ভোগাবে না? দুর্নাম হচ্ছে না? জি স্যার, সেটাই তো হচ্ছে। এখন এখন মানুষ ওই মেইন স্ট্রিম সংবাদপত্র যেগুলো, মানে বড় বড় সংবাদপত্র, সংবাদপত্র তো কাগজের থেকে এখন মানুষ ওই ফেসবুক আর ইউটিউবে বেশি দেখে, তাই না? জি স্যার, এখন আবার অনলাইনে তো ওয়েবসাইটেও বেশি বেশি করে। দেখে, ওয়েবসাইটে কিন্তু চলে আসছে সবকিছুই। টিভি চ্যানেলগুলোরও ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। আবার ওই যেগুলো প্রিন্ট মিডিয়া, মানে পেপার, নিউজ পেপার, সেগুলোরও কিন্তু ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, তারপর ফেসবুক আছে। তো এই এখন মানুষ ওই ফেসবুক, তো সবাই মোটামুটি, বাংলাদেশে কিন্তু ফেসবুক ব্যবহারের হার অন্যান্য দেশের থেকে বেশি। বাংলাদেশে আমরা গরিব দেশ হতে পারে, ফেসবুক সবাই ব্যবহার করি, অনেক ব্যবহার করি, যারা শিক্ষিত, একটু সামর্থ্য আছে, সবাই ফেসবুক ব্যবহার করে। শিক্ষিত না হলেও মানুষ ফেসবুক ব্যবহার করে। এখন মানে যারা কন্টেন্ট করে, মানে দেখি যারা ভিউয়ার, তার থেকে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি, তাই না? সবাই ফেসবুকের এখন কন্টেন্ট তৈরি করে, টিকটকের জি কন্টেন্ট স্যার। তৈরি করে। তো এই ফেসবুকের কল্যাণে আপনি বেশ কিছু অথেন্টিক তথ্য পাবেন। অনেক মিডিয়া হয়তো বা কারো পক্ষে নিউজ করতে পারে, কিন্তু আপনি যেগুলো আমরা ভিডিও ফুটেজ পাচ্ছি, তো এই একটা ভিডিও হতে একটা ঝামেলা হচ্ছে, এটা হুবহু ভিডিও করে আমরা কি চলে আসছে আমাদের সামনে। তাহলে যে ভিডিওগুলো একটা সাধারণ মানুষ করছে, এই ভিডিও কি একটা র ম্যাটেরিয়াল, মানে এই সংবাদের মধ্যে কোনো ভেজাল নাই, তাই না? রং চড়ানো হয়নি, যা হচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি। এটা তো সাধারণ জনগণ বোঝে, তাই না? জি স্যার, তাই তো। তো এই কারণেই এখন কেউ যদি চাপাবাজি করে, ধান্দাবাজি করে, ওই ধান্দাবাজির আর বক্তব্য মানুষ শুনবে না, এরকম না? তার মানে হুম, আপনি জি স্যার। এমপি হিসাবে পাশ করতে চাইলে আপনাকে সৎ হতে হবে এবং সত্য কথা বলে নির্বাচন করতে হবে। আর ওই আহ, বাস্তবে যে ওই যে হাজার হাজার লোকের সামনে বক্তব্য দিয়ে আর ভোট টানা খুব একটা সম্ভব না, বাস্তবসম্মত না। এখন মানুষ তো খুব একটা এখন তো স্যার, স্যার বাস্তবে অনেক লোকজন সচেতন হয়েছে একটু বেশি সচেতন হয়ে গেছে। আগের থেকে। তো জি স্যার। তো এই কথা এই কারণে বলছি যে আমার যদি যে জিনিসটা আমি না, আমার জিনিস না, আমি সেটা বিক্রয়ের জন্য কেন ধান্দাবাজি করব, দালালি করব? তো এই দালালির সাথে কিন্তু একটু এটাই। মানে ওই, সংশ্লিষ্ট যেহেতু নিউজ দেখছি তো মাথায় আসছে, তো কিছু কিছু জিনিস ইন্টারেস্টিং লাগছে, আমি শেয়ার করছি কিছু ফেসবুকে। জি স্যার, আজকে দেখলাম একটা, আপনি একটা শেয়ার এখন করলেন। এখন সচেতন মানুষ হিসেবে করতে ইচ্ছা করছে, করি, তাই না? আমারও একটা নৈতিক দায়িত্ব তৈরি হয়। আমি একজন অ্যাডভোকেট, না জি স্যার, ঠিক সচেতন আছে। মানুষ, যেটা সত্য মনে হচ্ছে না, যেটা মনে করছি, কারণ সত্য মিথ্যা বোঝার মতো তো যথেষ্ট অ্যাবিলিটি হয়েছে, অনেকদিন প্র্যাকটিস করছি হ্যাঁ, করছি হ্যাঁ, মোটামুটি, সে- এবং বুঝি তো। কন্টেন্ট যেহেতু আমিও তৈরি করি, কোনটা ফেক কোনটা অরিজিনাল এটা বোঝা যায়, এবং কোনটা কাজে লাগবে, কোনটা আপ টু ডেট, কোনটা আধুনিক, কোনটা ব্যাকডেটেড, সেগুলো বুঝি। তো কোনটাতে জনগণ কাজে লাগবে, মোট কথা হচ্ছে আমরা শান্তিতে থাকতে চাই। আমি তো আর চাঁদাবাজি করে, আমার পেশা আমার চাঁদাবাজি করা না, আমি মানুষকে সেবা দিই, শিক্ষকতা করছি আপনাদের জন্য, কোর্টে প্র্যাকটিস করছি। তো আমার তো আর জি চাঁদাবাজি স্যার। করা লাগে আচ্ছা। না, তাহলে আমাকে কেন পলিটিক্স করতে হবে, তাই না? আমার পলিটিক্স করার দরকার নেই, আমার নির্দিষ্ট পেশা হুম, আছে। এখন আমি যেগুলো করছি মানুষকে সচেতন করার জন্য, যেন দেশের ভালো হয়, পরিবেশটা ভালো হয়। সবাই চায় একটা শান্তিপূর্ণ দেশে থাকার জন্য। অনেকে দেশের বাইরে যে সেটেল হচ্ছে, কারণ দেশে বসবাসের পরিবেশ নাই। তো বসবাসের পরিবেশ যদি হয়, তাহলে আমি তো আর কখনো চিন্তা করবো না যে দেশের বাইরে চলে যাব, তাই না? জি স্যার, ভালো থাকলে তো স্যার, দেশ ভালো হইলে তো জনগণ ভালো, সবাই তো ভালো কারণ থাকতে যে পারে। দেশে জন্মগ্রহণ করেছি, দেশের প্রতি তো একটা টান থাকবেই, দেশপ্রেম, মানে দেশের তা আলো বাতাস অবশ্যই।
শৈশব যেখানে কাটিয়েছি, সে পৃথিবীর যেখানেই যায় না কেন, হ্যাঁ, পৃথিবীর যেখানে যত ভালো দেশে যায় না কেন, যত সুখেই থাকি না কেন, দেশের কথা তো মনে পড়বেই, নস্টালজিয়া কাজ তো জি করবেই, স্যার। তাই না? হুম হুম। ক্ষতিপূরণ, কম্পেনসেশন মঞ্জুর করার ক্ষমতা। আচ্ছা, তাহলে আমরা এর আগে 18 পর্যন্ত এসপি পসিবল না পসিবল, মানে পসিবল কি পসিবল না টিক চিহ্ন ক্রস চিহ্ন দিলাম। 19 ধারায় এসে এসপি পসিবল না, 19 ধারাও কিন্তু এসপি পসিবল না। এসপি যেহেতু পসিবল না, মানে চুক্তি প্রবল করা সম্ভব না, সম্ভব না বলে হয়তোবা এর বিকল্প হিসাবে ক্ষতিপূরণ দিবে। আবার কিছু কিছু ক্ষেত্রে চুক্তি প্রবলের পাশাপাশি অতিরিক্ত হিসাবেও ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। তাই 19 ধারাতে বেসিক্যালি সম্ভব না হলে ক্ষতিপূরণ দিবে, আবার সম্ভব হলেও এর পাশাপাশি কিছু ক্ষতিপূরণ দিতে পারে। তার মানে 19 ধারায় মূলত ক্ষতিপূরণ কখন পাওয়া যাবে বা ক্ষতিপূরণ পাওয়ার উপায়টা কি, কোন ক্ষেত্রে দেওয়া হবে, এটাই আলোচনা করা হয়। চুক্তির কার্য সম্পাদনের এর অতিরিক্ত বা পরিপূরক হিসাবে ক্ষতিপূরণ দাবি করা যায়। তাহলে অতিরিক্ত বলতে মানে আমি চুক্তির কার্য সম্পাদনও পেলাম, মানে ডিক্রিও পেলাম। আমি একটা চুক্তি অপরপক্ষ ভঙ্গ করছে, সে চুক্তি প্রবলের মামলা করলাম, চুক্তি প্রবলের মামলায় যেটা প্রার্থনা করেছি সেই অনুসারে ডিক্রি পেয়েছি, তার মানে অপরপক্ষ এবার চুক্তি পালনে বাধ্য হয়ে গেল। এখন আমাকে মামলা করতে হলো কেন? চুক্তি করেছি, তুমি ভদ্র মানুষ যদি হও তাহলে ভদ্রভাবে তুমি আমার চুক্তি পালন করলেই তো হয়, তাই না? এখন জি অপরপক্ষ যদি স্যার। পালন না করে, সেক্ষেত্রে আমাকে মামলা করতে হলো, মামলা করতে গেলে আমার সময় চলে গেল, আমার অর্থ খরচ হলো। এখন আদালতকে বলতে পারি, স্যার চুক্তি প্রবলের পাশাপাশি আমাকে অতিরিক্ত কস্ট বা ক্ষতিপূরণও দেওয়া হোক। সেক্ষেত্রে আদালত যদি চুক্তি প্রবলের সাথে ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে এটা অতিরিক্ত ধরা হবে। আর যদি বলে যে চুক্তি পালন করা সম্ভব হচ্ছে না, আপনি পরিপূরক হিসেবে শুধুমাত্র ক্ষতিপূরণ নেন, তাহলে জাস্ট কম্পেনসেশন দিয়েই সমাধান হবে, তখন আর ডিক্রি দিবে না। তার মানে ক্ষতিপূরণ ডিক্রির সাথেও আসতে পারে, ডিক্রির বিকল্প হিসাবেও, পরিপূরক হিসাবেও আসতে পারে। ক্লিয়ার? জি স্যার। তার মানে কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ পসিবিলিটি আছে। আদালতের নির্দেশিত পন্থায় ক্ষতিপূরণ নিবারণ করা হবে, মানে কিভাবে ক্ষতিপূরণ দিবে, কত দিবে, সেটা আদালত নির্ধারণ করবে। কার্য সম্পাদন অর্থাৎ চুক্তি প্রবল করা অনুপযোগী হয়ে পড়লেও এ ধারার ক্ষমতা প্রয়োগে আদালত বাধাগ্রস্ত হবে না, অর্থাৎ আর্জি সংশোধন করা যাবে। তার মানে মামলা এমন হুম। হয়েছে যে ক্ষতিপূরণও দেওয়া যাচ্ছে না, আবার এসপিও দেওয়া যাচ্ছে না, তখন যদি বাদী বলে যে আমি স্যার তাহলে ক্ষতিপূরণই চাচ্ছি, আমাকে চুক্তি আর পালন করার দরকার নাই, আমাকে যথেষ্ট ক্ষতিপূরণ, এনাফ কম্পেনসেশন দিলে আমি এই মামলাটায় কি করে নেব, সন্তুষ্ট হব। তখন আদালত বলতে পারে ঠিক আছে, আপনি তো আর্জির মধ্যে ক্ষতিপূরণ চাননি, তাহলে আর্জি সংশোধন করেন। তাহলে আর্জি সংশোধন করে সেটা ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে। অপরপক্ষ রাজি হলে সোলেনামাই মামলা সমাধান হয়ে যেতে পারে, ডিক্রি আদালত দিয়ে দিতে পারে, সোলে ডিক্রি। বুঝেছেন? ক, জি খ স্যার। এর নিকট 100 মণ চাল বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এই যে চাল, চাল কি কোনো রেয়ার আইটেম না? একজন না দিলে আরেকজনের কাছে কেনা যেতেই পারে, তাই না? তাহলে চাল কোনো জি রেয়ার স্যার। আইটেম না। তাহলে 100 মণ চাল এক ক দিতে চেয়েছিল, খ দিতে চেয়েছিল, এবার খ দিতে পারলো না, তাহলে আমি গয়ের কাছে যাব, ঘয়ের কাছে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু যথাসময়ে ক চাল সরবরাহ করতে ব্যর্থ হয় এবং চাল অস্থাবর সম্পত্তি ও বিশেষ বা দুষ্প্রাপ্য কোনো কিছু নয়, মানে রেয়ার আইটেম নয়, বিধায় ক চুক্তিভঙ্গ করায় খ শুধুমাত্র ক্ষতিপূরণের ডিগ্রি পাবে। তার মানে এখানে বাদী হবে হচ্ছে খ, মানে যে, আর বিবাদী হবে ক, মানে ক হচ্ছে এখানে ডিলার, বড় ডিলার, তার মানে হুম। পাইকারি ডিলার। আর খ হয়তো বা ক্ষুদ্র ব্যবসায়ী। তো সে মাহাজন, ককে বলি মাহাজন, মাহাজন চাল দিতে পারলো না, মাহাজনের বিরুদ্ধে খুচরা ব্যবসায়ী মামলা করে দিল যে অ্যাডভান্স নিয়েছে কিন্তু চাল দিল না কথা মতন, তো স্যার আমাকে চাল দেওয়া হোক। সে মামলা করবে চালের জন্য অথবা ক্ষতিপূরণের জন্য। তাহলে বলে ঠিক আছে, আদালত বলবে চাল তো আপনি ক দিতে না পারলে, কয়ের অন্যান্য তো ব্যবসায়ী আছে, এই বাংলাদেশে তো আর একজনই কি নাই, চাল ব্যবসায়ী নাই, তাই না? তা আপনি জি স্যার। অন্য কারো কাছ থেকে চাল নেন, আপনাকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তখন আদালত বলবে যে স্যার আমি তাকে অ্যাডভান্স দিয়েছি 10 লাখ টাকা, আমি 10 লাখ টাকায় তো রাজি হব না, মামলা করতে আমার খরচ হলো, যথাসময়ে চাল পেলে আমি আরো কিছু প্রফিট করতে পারতাম, তাহলে আমাকে 12 লক্ষ টাকা দিলে আমি রাজি আছি। তখন আদালত হয়তোবা 12 লক্ষ না দিক 11 বা 11.5 লক্ষ টাকার একটা ডিক্রি দিতে পারে। বুঝেছেন? জি স্যার। ক, ক্ষয়ের নিকট একটি বাড়ি বিক্রয়ের জন্য চুক্তি
করলো, পরবর্তীতে চুক্তিতে উল্লেখিত সময়ের মধ্যে বাড়ির ক্রয় মূল্য পরিশোধে ব্যর্থ হলো। তার মানে যে বাড়ি কিনবে, বাড়ির দাম মনে করেন 1 কোটি টাকা, 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে, বাকি 90 লক্ষ টাকা সে ম্যানেজ করতেই পারছে না, এখন কেনার সামর্থ্য নাই, তাহলে কি আর কাজ হবে? তাহলে বাড়ি একটি স্থাবর না। সম্পত্তি, বিধায় খ কে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদন অর্থাৎ মূল্য পরিশোধ অন্তে বাড়ি গ্রহণ করতে বাধ্য করা যাবে। তার মানে যদি সামর্থ্য না থাকে, তাকে ম্যানেজ করে হলে বাড়ি কিনতে হবে, কারণ সে কেন কিনতে চেয়েছে এবং কেন সে চুক্তি করেছে। তাই যে বাড়ির প্রকৃত মালিক সে বিক্রয় করতে যাচ্ছিল অপরপক্ষকে, বাকি 90 লক্ষ টাকা দিয়ে বাড়িটা নিতে বাধ্য করতে পারবে। একটি বৈধ চুক্তি ভঙ্গ করে কে ক্ষতিগ্রস্ত করায় ক্ষতিপূরণ সহ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের এর ডিক্রি পেতে পারেন। এখানে অপরপক্ষ সে বাড়ি ক্রয় করতে বাধ্য, কারণ সে কিনেছে। এখন আলটিমেটলি যদি সে কিনতে না পারে, সেক্ষেত্রে কি হবে? ওই যে 10 লক্ষ টাকা যে অ্যাডভান্স দিয়েছে, এই টাকা থেকে হয়তো বা কিছু কম টাকা ফেরত দিবে। এটা হচ্ছে বাস্তবে, আমি টাকা ফেরত দেবো না, আপনি যা পারেন কারণ, তখন কিন্তু টাকা ফেরতের জন্য মামলা করতে পারে। তখন আদালত বলবে আপনার সামর্থ্য ছিল না তো আপনি কিনেছেন কেন। তখন যদি বলে যে ঠিক আছে আমাকে সময় দেন, তাহলে আমি কিনবো। এখন যদি সময় দেওয়া হয়, যে বাড়ির মালিক সে বলবে আমি আর 1 কোটি টাকাতে তাহলে বিক্রয় করবো না, আমাকে আরো 5 লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে, কারণ বাড়ির বাস্তব মার্কেট প্রাইস কিন্তু আবার বেড়ে যাবে, যাবে না জি সময়ের স্যার, সাথে সাথে? ওই যে সময়। সময়ের সাথে সাথে তো এই স্থাবর সম্পত্তির প্রাইস বেড়ে যায়, তাই। জি স্যার, মূল্য বাড়ে। ক্রেতা বিক্রেতা, এই যে মূল্য বেড়ে গেছে, বাড়তি টাকা, এটাই তো ক্ষতিপূরণ, তাই না? কেন দেরি জি করলো? স্যার। তো দেরি করার কারণে তাকে বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে। ক্রেতা বিক্রেতা এর নিকট একটি পেটেন্ট বিক্রয়, পেটেন্ট বলতে একটা প্রোডাক্ট কপি করার জন্য যেমন কপিরাইট হয় বইয়ের ক্ষেত্রে, তেমনই কোনো টেকনোলজি এর জন্য কি হয়, পেটেন্ট হয়। টেকনোলজি সহ অন্যান্য যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বুদ্ধিভিত্তিক প্রপার্টি, সেগুলোর জন্য পেটেন্ট হয়। বিশেষ করে টেকনোলজি বললে আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবিতে মামলা দায়ের করলো, মামলা শুনানির পূর্বে উক্ত পেটেন্টটি অবসান হয়ে গেল। মানে ওই পেটেন্টও আর কাজে লাগছে না, বা পেটেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না হলেও কে ক্ষতিগ্রস্ত করায় ক্ষতিপূরণের ডিক্রি পেতে পারে। তার মানে পেটেন্ট কিনতে গেলাম আমি, পেটেন্টও পেলাম না, আমার টাকাও চলে যাচ্ছে। এখন আমি যদি 10 লক্ষ টাকা দিয়ে রাখি, পরে আমার তো অ্যাডভান্সটা ফেরতও পাবো এবং এর সাথে আমাকে আরও টাকা দিতে হবে। কারণ 10 লক্ষ টাকা যদি আমি সেখানে পেটেন্ট কেনার জন্য এখানে যদি বিনিয়োগ না করে ব্যাংকেও রাখতাম, তাও তো আমি একটা ব্যাংকিং ইন্টারেস্ট পেতাম। অথবা এই ধরনের সিমিলার পেটেন্ট যদি অন্য কারো কাছ থেকে যদি আমি কিনতে যেতাম, তাহলে এতদিনে পেটেন্ট পেয়ে আমি যে ইনভেস্টমেন্ট করলাম সেটার প্রোডাকশন শুরু হতো, আমি প্রফিট করতে পারতাম। তাহলে এই 10 লক্ষ টাকা বেড়ে আমার 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা হয়ে যেতে পারতো। এ কথা যদি আদালতে বলা হয়, তাহলে আদালত কি করবে? যে অতিরিক্ত কিছু দিতে বাধ্য। ক্ষতিপূরণও দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। একটি পাবলিক কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, অতঃপর শেয়ার না পেয়ে মামলা দায়ের করলো। মামলা শুনানির পূর্বেই শেয়ার বরাদ্দ হয়ে যাওয়ায়, তার মানে শেয়ার যেটা কিনতে চেয়েছিল সেগুলো অন্যরা কিনে ফেলেছে, হয়তো বেশি দামে বিক্রয় করে ফেলেছে। এখন শেয়ার তো বিক্রয় হয়ে গেছে, বিক্রিত শেয়ার ফেরত নিয়ে আবার একে আবার দিবে নতুন করে, সেটা সম্ভব না। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব হবে না এখানে। তাই এখানে ক্ষতিপূরণ পাবে, মানে যে টাকা অ্যাডভান্স দিয়েছিল তার পাশাপাশি আরও ক্ষতিপূরণ পাবে। এটা, আমি শেয়ার কিনবো বলে টাকা দিলাম 10 লক্ষ টাকা, আমাকে শেয়ারও দিল না, এবং টাকা দিয়ে তো আমার টাকাটা পড়ে আছে 3-4 মাস বা 1 বছর, মামলা আরো 2 বছর চলতে পারে। তো ডিক্রি হওয়ার পরে ক্যালকুলেশন করে আমাকে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এটা তো কমন সেন্সের বিষয়, তাই না? জি স্যার। তো এটাই হচ্ছে ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণের ক্ষেত্রে কখনো কখনো এসপি হচ্ছে, কখনো কখনো আবার হচ্ছে না। তাহলে হচ্ছে না। এসপি হলেও ক্ষতিপূরণ পেতে পারে, এসপি না হলেও ক্ষতিপূরণ পেতে পারে। একটা অতিরিক্ত বা অ্যাডিশনাল, আর একটা হচ্ছে পরিপূরক বা এর পরিবর্তে, বিনিময়ে। ধারা 20, খেসারত পরিশোধ প্রতিবন্ধকতা নয়, অর্থাৎ খেসারতের ইংরেজি হচ্ছে লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। লিকুইডেশন, এটাও টাকার অঙ্কেই হয়। এখন আমি যদি ক্ষতিগ্রস্ত হয়, আদালতে মামলা করলে আদালত বলবে যে ঠিক আছে আপনি এত টাকা ক্ষতিপূরণ দেন, এই যে একটু আগে আলোচনা করলাম 19-এ। তো আদালত যেটা দিতে বাধ্য করবে এটাই ক্ষতিপূরণ, এটা এখানে টাকাই দিতে বলবে, ক্ষতিপূরণ তো টাকার অঙ্কেই হবে। আর 20 ধারায় বলা হচ্ছে যে এই যে ক্ষতিপূরণ, এটা
আদালত নির্ধারণ করবে না। কে নির্ধারণ করবে? যে বিবাদী সেই বলবে যে ভাই আমি তো চুক্তি পালন করতে পারলাম না, তো চুক্তিতে তো বলাই আছে পালন করতে না পারলে আমি আপনাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেব। তো এই যে ক্ষতিপূরণ নেন, মানে বিবাদী নিজে থেকে যেটা দিতে চাচ্ছে মামলা হওয়ার আগেই, বা মামলা হয়েই, মামলা সাক্ষী প্রমাণে ডিক্রিতে না যাওয়ার আগেই, মানে যখন স্বেচ্ছায় যে ক্ষতিপূরণটা বিবাদী দিতে চাচ্ছে, যে ক্ষতিগ্রস্ত করলো, সে যদি স্বেচ্ছায় সেটা দিতে চায়, সেটাকে বলা হবে খেসারত। মানে আমি ভাই ভুল করেছি, আমাকে মাফ করো, এই দেখো তোমার টাকা নিয়ে নাও, আমি যখন নিজে থেকে দিতে চাইবো এটাই হবে খেসারত। ঠিক আছে? জি মানে আমি স্যার। ভুল করেছি, ভুলের মাসুল বা খেসারত আমাকেই দিতে হবে। তো আমি যে স্বেচ্ছায় যদি দিতে চাই, সেটাকে নাম দেওয়া হয়েছে খেসারত। তার মানে এটাও টাকাই পাবে যে আমার ক্ষতিগ্রস্ত ভাষায় তো স্যার পক্ষ। একটা কথাও আছে যে খেসারত, ভুলের খেসারত। হ্যাঁ, তা ভুলের খেসারত। আমি ভুল করলে আমি যদি দিতে চাই, তাহলে আমি খেসারত খেসারত। দিতে চাইলেও অপরপক্ষ মামলা করে বলতে পারে যে আমি খেসারত নিব না, আমাকে চুক্তি পালন করতে হবে তোমাকে। কারণ চুক্তি পালন না করার জন্য যৌক্তিক কারণ নাই। আমি যদি খেসারত দিয়ে দিই তাহলে হয়তো বা এই চুক্তিটা অন্য জনের সাথে করলে আমি বেশি লাভবান হচ্ছি, এটা ভেবে আমি খেসারত দিয়ে আমি অন্য জায়গায় বিক্রয় করে এটা কি হব, বেশি মোর প্রফিট আমি গেইন করার ধান্দা করছি। তো এইটা কিন্তু অসৎ একটা কাজ। তাই আদালত বলবে যে না, আপনার এটা করতে দেওয়া হবে না। কেন আপনার চুক্তি পালন করছেন না? যৌক্তিক কারণ থাকলে ক্ষতিপূরণ আপনার দিয়ে এটা নিষ্পত্তি করব। আর যদি যৌক্তিক কারণ না থাকে পালন না করার, আপনাকে অবশ্যই পালন করতে হবে, অর্থাৎ চুক্তি পালনে বাধ্য করা যাবে। কারণ 20 নম্বরে হচ্ছে এসপি টিক চিহ্ন দেন পসিবল। চুক্তি ভঙ্গের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ অর্থাৎ খেসারত প্রদানের কথা চুক্তিতে উল্লেখ থাকলেও, চুক্তিতে বলাই আছে যে চুক্তি পালন না করলে এই পক্ষ অপর পক্ষকে এত টাকা দিবে, এবং চুক্তি জি স্যার। ভঙ্গকারী অর্থটি খেসারত হিসেবে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদানে ইচ্ছুক হলেও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। অর্থাৎ চুক্তিতে বলা আছে যে এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে এবং এই ক্ষেত্রে চুক্তি পালন করা না গেলে, মনে করেন যে এক ব্যবসায়ী গরুর ব্যবসা করে, তার খামার আছে, গরুর কি আছে, খামার আছে, হয়তো গাভীর খামার আছে। এখন প্রাণ কোম্পানি কি নাই, দুধ নাই, আমরা অ্যাড দেখছি। তো প্রাণ কোম্পানি মনে করেন ওই খামারের কাছে একটা চুক্তি করেছে যে এই 1 বছরে আপনার দুধ প্রতিদিন আমাকে কত দিবেন, 100 লিটার করে দুধ দিবেন। প্রাণ কোম্পানির সাথে মনে করেন মিস্টার রহিমের একটা এগ্রিমেন্ট হলো, একটা কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো, যে প্রতিদিন 100 লিটার করে দুধ রহিম কাকে দিবে, প্রাণ কোম্পানির একটা শাখাকে দিবে। ঠিক আছে? এখন জি রহিম স্যার। যে টাকাতে মনে করেন পার লিটার সে হয়তোবা 60 টাকা করে ডিল করেছে প্রাণ কোম্পানির সাথে, করার পরে 2 মাস দেওয়ার পরে দুধের দাম হঠাৎ বেড়ে গেছে, বেড়ে দুধের দাম 100 টাকা হয়ে গেছে। এখন 60 টাকার দুধ যখন 100 টাকা হচ্ছে, এখন অন্য কোম্পানি তার কাছে আসছে যে ভাই প্রাণ কোম্পানিকে না দিয়ে আমাকে দাও, আমি ড্যানিশ কোম্পানি, ঠিক আছে, তো আমাকে দাও, আমি তোমাকে 90 টাকা করে দিব। এখন 60 টাকা, 90 টাকা, বা অন্য কোম্পানি হয়তো আসতে পারে ভাই আমি 100 টাকা দিব। তাহলে তার মধ্যে লোভ হতে পারে কিনা যে না, প্রাণ কোম্পানির সাথে আমি চুক্তি পালন না করে টাকাটাকে দিই। আর প্রাণ কোম্পানি যদি, অন্য কোম্পানি। প্রাণ কোম্পানি যে অ্যাডভান্স দিয়েছিল সেটা যদি পরিশোধ হয়ে থাকে তো থাকলো, না হলে হয়তো বা লেখা থাকবে আপনি যদি দিতে না পারেন তাহলে এই যে অ্যাডভান্স আপনি নিলেন, হয়তো বা অ্যাডভান্স নিয়েছে প্রাণ কোম্পানি, মনে করেন তাকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে, দশ 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে বললাম। 2 লক্ষ টাকা যে অ্যাডভান্স দিয়েছে, 2 লক্ষ টাকার হয়তো বা 2 মাসের দুধ দিয়েছে, আমি ক্যালকুলেশন করছি না, মনে করেন 1 লক্ষ টাকা দুধ দিয়েছে। এখন চুক্তিতে বলা আছে যে চুক্তি পালন ক্ষেত্রে কোনো কারণে যদি দুধের প্রোডাকশন বন্ধ হয়ে যায় এবং রহিম দুধ দিতে যদি ব্যর্থ হয়, প্রাকৃতিক কারণে গাভী মারা যেতে পারে, অসুস্থতার কারণে মারা, মানে দুধ নাও দিতে পারে, তার মানে দুধটা হঠাৎ বন্ধ হয়ে যেতেও পারে, তো তাই না, 100 লিটার প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে না কোনো কারণে, জি স্যার, জি প্রাকৃতিক স্যার, হয়ে যেতে দুর্যোগ পারে। আসতে পারে। তো মনে করেন দুধ যদি বন্ধ হয়ে যায়, এই ধরনের একটা শর্ত দেওয়া আছে, সেক্ষেত্রে এই যে পরিমাণ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, যে টাকাটা অপরিশোধিত থাকবে সেই টাকাটা ফেরত দিবে কে, রহিম, কাকে, প্রাণ কোম্পানিকে, কিন্তু দুধের প্রোডাকশন কিন্তু বন্ধ হয়নি। তার মানে শর্তে যেটা বলা আছে সেটা আসলে ক্ষতিপূরণ দিয়ে সমাধান না। এখন বলে যে না, আপনি আপনার 1 লক্ষ টাকা নিয়ে নেন, আমি আপনাকে আর দুধ দিব না। প্রাণ কোম্পানি বলবো আপনার তো দুধ হচ্ছে, শর্তে লেখা আছে দুধ যদি না হয় তাহলে আমরা নিব না, আপনি অন্য জায়গায় বেশি দামে বিক্রয় করবেন। তাই যেহেতু 1 বছরের চুক্তি হয়েছে, 1 বছর ওই 60 60 টাকা করে কেজি আমাকে দিতে হবে।
ক্লিয়ার হলো বিষয়টা, যে কেন জি খেসারত স্যার, জি স্যার। আপনার এটা পড়ে এই যে প্রাণ কোম্পানির এবং মিস্টার রহিমের যে দুধের উদাহরণ দিলাম, এখান থেকে আপনার ক্লিয়ার হবে যে খেসারত দিতে চাইলেও কেন আদালত বলবে যে না দিতেই হবে। কারণ রহিমের গাভীর দুধ হচ্ছে কিন্তু রহিম দিচ্ছে না, তার মানে রহিমের অসৎ উদ্দেশ্য আছে। তাহলে বিবাদীর নিজ থেকে স্বেচ্ছায় বাদীকে ক্ষতিপূরণ প্রদান করতে প্রস্তাব দিলেও, মানে দিলে সেটা খেসারত হবে, এবং দিতে চাইলেও আদালত বলবে যে না, টাকা ফেরত দিলে হবে না, আপনাকে দুধই দিতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? যুক্তি তো পেলেন এবার, তাই না? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে কোম্পানির সাথে ন্যায় বিচার হলো। নাহলে কোম্পানি তো ক্ষতিগ্রস্ত হবে, প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে না? এক জায়গা থেকে 100 লিটার করে দুধ আসছিল, তাহলে হঠাৎ যদি দুধ বন্ধ হয়ে যায়, প্রোডাকশন মানে একটা কোম্পানির প্রোডাকশন বা কাঁচামাল না আসলে ওই মেশিন বন্ধ থাকবে, তারপরে কর্মচারীরা কাজ পাবে না, সমস্যার সৃষ্টি হবে। এই কারণে এগুলো তৈরি করা হয়েছে। এটা কোম্পানির সাথে হতে পারে, ব্যক্তি টু ব্যক্তি হতে পারে। খ, ক এর নিকট হতে ক এর দখলীয় গ এর অধীনস্থ একটি সম্পত্তি ইজারা গ্রহণ অনুমোদন বিষয়ে চুক্তিবদ্ধ হলো। মনে করেন 3 ব্যক্তি আছে। এখন একজন বলছে যে ভাই, আমি ওই ব্যক্তির যে সম্পত্তি এটা তোমাকে লিজ নিয়ে দিব, অনেকটা দালালের মতোই। তো লিজ নিয়ে দিতে গিয়ে একজনের কি লাগবে? অনুমোদন লাগবে। তো সে দেখছে যে আমি এর কাছে যদি দিই তাহলে আমি কম লাভবান হচ্ছে। হঠাৎ নতুন আরেকটা পার্টি আসছে, বলছে তুমি ওকে না দিয়ে আমাকে দাও, তোমাকে আমি বেশি কি দেব, লাভ দিব। এখন আমার মত চেঞ্জ হয়ে গেল, আমি যাকে প্রথমে দিতে চেয়েছিলাম তাকে বলেছিলাম যে যদি আমি দিতে না পারি তোমাকে 10,000 টাকা খেসারত দেবো, এটা চুক্তিতে লিখে আছে। কিন্তু যদি সম্ভব না হয়, চুক্তিতে অবশ্যই যদি দেওয়া সম্ভব না হয় তাহলে আমি 10,000 টাকা ফেরত দেবো, এই ধরনের ল্যাঙ্গুয়েজ লেখা থাকার কথা। এখন আমি ইচ্ছাকৃতভাবে যদি না দিয়ে, একে না দিয়ে আরেকজনকে দিই, তার মানে আমার দেওয়া পসিবল, সেক্ষেত্রে আমি দিচ্ছি না, তার মানে আমার এখানে অসৎ উদ্দেশ্য আছে। তাই খেসারত 10,000 টাকা ফেরত দিতে চাইলেও আদালত বলবে যে না, খেসারত দিলে হবে না, আপনি যেটা করার কথা ছিল সেটাই করে দেন, কাজ করেন, টাকা না। ক্লিয়ার হলো বিষয়? জি স্যার। 21, যে সকল চুক্তি প্রবল বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি বলবৎকরণ যোগ্য নয় 8টি ক্ষেত্রে। আমরা 12 ধারায় দেখলাম যে চুক্তি প্রবল করা যাবে 4টি ক্ষেত্রে, আর 21 ধারায় দেখছি চুক্তি প্রবল করা যাবে না, এর বিপরীত অর্থাৎ ডাবল, 8টি ক্ষেত্রে। দেখেন 21-এর মধ্যে 12 লুকিয়ে আছে। কিভাবে? 1 আর 2 যদি আমরা এককের জায়গায় দশক, দশকের জায়গায় একক, মানে স্থান পরিবর্তন করে দিই, 1কে আগে 2কে পরে করে দিই, তাহলে 12 হয়ে যায় না? জি স্যার। তার মানে 21 আর 12-র মধ্যে চেহারাগত মিল আছে। আয়নাতে দেখলে 21 অনেকটা 12-র মতোই দেখাবে। তো ওইটাতে 4টি ক্ষেত্রে, আর 8টি ক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তি প্রবল সম্ভব না। চুক্তি প্রবল সম্ভব না হলে ক্ষতিপূরণ দিয়ে সমাধান করতে হবে, তাই না? ক, কতে বলা হচ্ছে জি স্যার। আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য, অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট হয় বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়। এর আগে 12-তে আমরা দেখেছিলাম যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, তার মানে ওখানে নয় ছিল আর এখানে হয়, তার মানে বিপরীত না? হ্যাঁ, তাহলে 12 জি ধারায় স্যার, যেটা হয় না, বিপরীত। 12 ধারায় যেটা বলছে হয় না, এখানে আর্থিক 21 ক্ষতিপূরণ দ্বারা হয়। যদি দেওয়া যায় তাহলে 21 ধারায় বলছে যে ভাই চুক্তি পালনের দরকার নাই, তুমি টাকা নিয়ে বিদায় হও। ওই যে এর আগে চাল ক্রয়ের যে চুক্তির কথা বললাম, ওইটাও এখানে উদাহরণ হিসেবে আসবে। বা এই ধরনের বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ সেন্টেন্স দিয়ে উদাহরণ আছে, আমি সংক্ষেপে উদাহরণ দিয়ে দিয়েছি। দেখেন এখানে ঋণপত্র ক্রয়, ক্রয়ের চুক্তি হয়েছে, ঋণপত্র দিতে পারছে না, অ্যাডভান্স টাকা দিবে, কিছু ক্ষতিপূরণও দিবে, মানে কম্পেনসেশন দিয়ে মিটমাট হয়ে যাবে। নীল ক্রয়, নীল কি? আগে নীল চাষ হতো তাই এই নীলের উদাহরণ দিয়েছে। আমরা ধরে নিই পাট বা চাষ, মানে পাট বা ধান বা চাল, এই ধরনের কোনো প্রোডাক্ট চিন্তা করি যেটা রেয়ার না, সহজে পাওয়া যায়। ক্রেডিট খোলা ইত্যাদি চুক্তি, এগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি এবং রেয়ার না, অ্যাভাইলেবল, পাওয়া যায়। খ, জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল। ব্যক্তিগত যোগ্যতা যেমন গান গাওয়া, অভিনয় করা, সংকল্প মানে আমার ইচ্ছা হলো করলাম, না হলে না করলাম। কেউ যদি মনে করেন একজন আরেকজনকে বিবাহ করতে চেয়েছে, বিবাহ পাকা হয়ে যাওয়ার পরে বিয়ের আসরেও তো বিয়ে ভেঙে যায়, ভেঙে যায় না?
জি স্যার, ভেঙে এখন যায় তো অনেক ক্ষেত্রে। কনে বা বর কোনো একটা পক্ষ যদি বলে আমি বিয়ে করব না, তাকে কি বাধ্য করা যাবে আইন করে যে তোমাকে বিয়ে করতেই হবে? কারণ বিয়ে মানুষের ব্যক্তিগত সংকল্পের উপর নির্ভর করে, ইচ্ছার উপরে নির্ভর করে, তাই না? কারো মনের জি উপরে তো স্যার, চাপ এটা বাধ্য করা সৃষ্টি যাবে করা, না। চাপ সৃষ্টি তোমাকে বিয়ে করতেই হবে তুমি কেন বিয়ে করতে রাজি হয়েছিলে? এটা করা যাবে না, আদালতে মামলা করে লাভ হবে না। তাহলে চুক্তির শর্ত পূরণযোগ্য নয়, এই ধরনের ক্ষেত্রে আদালত চুক্তি প্রবল করবেন না, তার মানে এখানে ক্ষতিপূরণ দিয়ে সমাধান হবে। যেমন ব্যক্তিগত কাজ, যেমন গান গাওয়া, ছবি আঁকা, সাহিত্য গ্রন্থ রচনা, সিনেমায় অভিনয়, এগুলো সবই কিন্তু আর্টিস্টিক ওয়ার্ক, মানে এখানে দক্ষতা লাগে, তাই না? তো কেউ যদি সিনেমায় অভিনয় করতে না চায় তাহলে তাকে জোর করা যাবে না, সে নানান বাহানা করতেই পারে, তাই না? বলে যে আমি অসুস্থ, বা আমার মুড ভালো নয়, আমার ভালো লাগছে না, বা আমি যে সাহিত্য রচনা করব আমার লেখার ভাব আসছে না, বা আমি আঁকাতে আর পারছি না, আমার হাতে ব্যথা, নানান, বা গান গাইবো আমার গলা ব্যথা, আমার সুরে আর কাজে লাগছে না, এরকম নানান বাহানা করা যাবে, কারণ এগুলো ব্যক্তিগত কাজ বা আর্টিস্টিক ওয়ার্ক। ব্যক্তিগত সংকল্প বা ইচ্ছা, যেমন বিবাহের উদাহরণ অলরেডি দিলাম, আরো এই ধরনের উদাহরণ থাকতেই পারে। বন্ধুত্ব, বন্ধুত্ব, খুব ভালো বন্ধু ছিল কিন্তু আর তার সাথে কথা বলছে না, আদালতে মামলা করা হলো যে এই বন্ধু আমার খুব ভালো ছিল স্যার, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি একসাথে পাশ করলাম, অ্যাডভোকেট হওয়ার পরে কোর্টে এসে আমার সাথে কথাই বলে না। স্যার জানোই আমার সাথে কথা বলে, বন্ধুত্ব বজায় রাখে, এটা কি আদালত বাধ্য করতে পারবে যে এই মিস্টার রহিম আপনি কেন আপনার বন্ধু করিমের সাথে কথা জি বলেন না? স্যার। এটা সম্ভব না, আমার ইচ্ছা তার সাথে বন্ধুত্ব রাখবো কিনা। বুঝেননি? জটিল কাজ, জি বিশেষ স্যার, জি পদ্ধতিতে স্যার, এটা চাষাবাদ, একজন ব্যক্তিগত। আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে ভাই আমি তোমাকে বন্ধক দিলাম আমার সম্পত্তিটা, 2 বিঘি সম্পত্তি, 2 বিঘা সম্পত্তিতে আপনি কি করবেন? ধান চাষ করবেন। এখন যদি বলি যে আপনি ধান চাষ করবেন কিন্তু আমি যেভাবে বলবো এই পদ্ধতিতে করবেন, আপনার স্বাধীনতা নাই, তাহলে আমি যে লিজ নিলাম বা আমি যে বন্ধক নিলাম, মর্টগেজ নিলাম, তাহলে আমি কি রাজি হব? আমি নিয়েছি আমার স্বাধীন, আমি যেভাবে না, খুশি তখন সেভাবে করব। আপনি শর্তে যদি থাকে যে আপনি এই জিনিসটা চাষ করতে পারবেন না, সেক্ষেত্রে আমি হয়তো ওইটা চাষ করব না যদি আমি রাজি থাকি। কিন্তু আমাকে চাষ করতে আপনি পারমিশন দিচ্ছেন, কিন্তু পদ্ধতি আপনারটা ফলো করতে হবে, সেটা আমি রাজি না। চুক্তির শর্তাবলী নির্ণয় করা যায় না, এই ধরনের চুক্তি পালন করা যাবে না। যেমন চুক্তিতে জায়গা ও সাত সরঞ্জামের পরিমাণ ও প্রকৃতি নির্ণয় করা যায় না। এখন মনে করেন যে আমি একটা ডাইনিং টেবিলের অর্ডার দিলাম, সাথে চেয়ার থাকবে, কিন্তু আমি উল্লেখ করলাম না যে কয়টা চেয়ার থাকবে, 4টা থাকবে না 6টা থাকবে না 8টা থাকবে। তাহলে ডাইনিং ছোট হলে 4টা, মাঝারি হলে 6টা, এর থেকে বড় হলে 8টা বা 10টা চেয়ার আলা ডাইনিং টেবিল হতে পারে না? তাহলে হতে ডাইনিং পারে। টেবিলের মাপ দিলাম না আমি, তারপরে কি করলাম না? চেয়ারের সংখ্যা বলা হলো। চেয়ারের সংখ্যা বললাম না, তাহলে এটা তো পরবর্তীতে যে মানে ওই কার্পেন্টার, মানে ফার্নিচার যে তৈরি করে সে তো কম দেওয়ার চেষ্টা করবে, আর আমি বেশি নেওয়ার চেষ্টা করব, কনফিউশন তৈরি হবে তখন। জি এটা স্যার। নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, আদালত বলবে যে এটা বাস্তবায়ন সম্ভব না, আপনি কি করেন, যে টাকা অ্যাডভান্স দিয়েছিলেন সেটা ফেরত নিয়ে চলে যান, অথবা নতুন চুক্তি করেন, তাই না? আবার মনে করেন একটা জমি বিক্রয় হচ্ছে কিন্তু জমিতে দাগ নাম্বার উল্লেখ নাই, খতিয়ান নাম্বার উল্লেখ আছে, দাগ নাম্বার উল্লেখ নাই, বা দাগ নাম্বার উল্লেখ থাকলেও সেটা নকশা তৈরি করা নাই, তাহলে এটা অনেক সময় বাস্তবে জমি দখল নিতে গিয়ে যদি বলে যে রাস্তার ধারেটা তো আমি বিক্রয় করতে চাইনি, ওই নিচে ডোবা যে সম্পত্তি আছে পেছনে, ওইটা আমি বিক্রয় করতে চেয়েছি, ক্রেতা বলবে না সামনেরটা রাস্তার ধারেরটা আমি নিব। তাহলে ঝামেলা তৈরি হবে না, দাগ নাম্বার উল্লেখ করা না থাকলে, নকশা না থাকলে, মানে নির্দিষ্ট করা না থাকলে সমস্যা। চুক্তির, নির্দিষ্ট করে রাখতে হবে আর কি। হ্যাঁ, চুক্তি প্রকৃতির কারণেই বাতিলযোগ্য, যেমন চুক্তিতে অংশীদারি ব্যবসার সময়কাল উল্লেখ নেই, বলছে ব্যবসা করবে কিন্তু কত বছর ধরে চলবে সেটা বলা নাই। অবৈধ কাজের জন্য যদি চুক্তি হয়, অবৈধ কাজের জন্য চুক্তি, এখন একজন আরেকজনের সাথে চুক্তি করছে যে ভাই আপনি আমার এই অবৈধ মালটা, একটা মাদক দ্রব্যের নাম বলছে যে এইটা আপনি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাই দিবেন বা চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাই দিবেন, তার বিনিময়ে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। এখন 10,000 টাকা নিয়ে সে ভেগে গেছে, আদালতে মামলা করতে পারবে, ইওর অনার এই গাঁজা সে বহন করার জন্য 10,000 টাকা নিয়েছে কিন্তু বহন করছে না, এটা সম্ভব? কারণ সেটা না স্যার, অবৈধ এটা তো কাজের চুক্তি, বাতিলযোগ্য। বাতিলযোগ্য চুক্তি, যে চুক্তি বাস্তবসম্মত নয়। এখন বলে দেওয়া হলো একজনের সাথে চুক্তি করছি যেটা বাস্তবসম্মত নয়। এখন যদি বলি যে এমন একটা চুক্তি যে সেটা বাস্তবসম্মত নয়, এরকম হতে পারে যে আমি একজনের সাথে চুক্তি করছি যে আমার একটা মেয়েকে পছন্দ,
তো এই মেয়ের সাথে যদি আমার বিয়ে করাই দিতে পারেন তাহলে আমি এত টাকা দিব। কার সাথে চুক্তি করছি? ঘটকের সাথে। কিন্তু ঘটক মেয়ের পরিবার বা মেয়েকে রাজি করতে পারলো না। এখন আমি ঘটকের বিরুদ্ধে মামলা করব যে আমার থেকে 10,000 টাকা নিয়েছে অ্যাডভান্স, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিতে পারেনি। কারণ এটা তো বাস্তবসম্মত না, তাই না? আরো অনেক কিছু থাকতে পারে, যে একটা ওয়াইফ তার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করলো যে আমাকে চাঁদ এনে দিবে আকাশের, কবিতায় লিখতো, প্রেমের কবিতা লিখতো যে তোমাকে আকাশের চাঁদ এনে দিব। তো বিয়ের পর আর চাঁদ চাইলে এনে দেয় না। এটা বাস্তবসম্মত চুক্তি বলেন? তো মজা করে জি না উদাহরণ স্যার। দিলাম যেন মনে থাকে। এরকম অনেক থাকতে পারে না, যে চুক্তি আসলে হাস্যকর, বাস্তবসম্মত নয়। যেমন নিয়ম পরিপন্থী মেয়াদের চুক্তি, 6 মাসের পরিবর্তে ভিন্ন মেয়াদের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে সিনিয়রের সাথে চুক্তিবদ্ধ হওয়া। মনে করেন আপনাদের 6 মাস চুক্তিবদ্ধ হতে হবে, আপনি 4 মাসের জন্য চুক্তিবদ্ধ হলেন। এটা নিয়ে যদি আপনি পরীক্ষা দিতে যান, পাশ করে গেলেও ভাইভাতে আটকায় যাবেন না, কারণ আপনার শিক্ষানবিশকালের স্যার, ওখানে উল্লেখ করা থাকবে 4 মাস। আপনাকে 6 মাস শিক্ষানবিশকাল থাকতে হবে। জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন করে কৃত চুক্তি, জিম্মাদার যাকে জিম্মা দিয়েছিলাম সে ক্ষমতা লঙ্ঘন করে একটা চুক্তি করেছে। আমি তাকে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে বলেছি যেন সঠিকভাবে এই প্রতিষ্ঠানটা চলে, সেই ট্রাস্টটা চলে, কিন্তু সে সেই ট্রাস্টটা বিক্রয় করে দিয়েছে বা ট্রাস্টের কোনো সম্পত্তি বিক্রয় করে দিয়েছে, তাহলে ওই বিক্রয় চুক্তি বাধ্য করা যাবে না। কোম্পানির পক্ষে ক্ষমতার অতিরিক্ত চুক্তি, ওই ওর মতোই, কার্য সম্পাদনের শুরুর তারিখ হতে 3 বছর ক্রমাগত কাজ করতে হবে। মানে এমন চুক্তি লেখা আছে যেটা বাস্তবায়ন করতে গেলে ক্রমাগত 3 বছর কাজ করতে হবে। আদালত এরকম ডিক্রি দিবে না যেটা কন্টিনিউয়াস 3 বছর কাজ করতে হবে। ইনস্ট্যান্ট কাজ করে শেষ করতে হবে দ্রুত, এই ধরনের চুক্তি করা যাবে এবং সেটা বাস্তবায়ন করা যাবে। চুক্তি স্বাক্ষরিত আচ্ছা, আলোচনা করছিলাম ধারা 21, যে কোন 8টি ক্ষেত্রে একটি চুক্তি ভঙ্গ করলেও সেটা আদালত ডিক্রি দিয়ে বলবৎ করতে পারেন না। 8টি ক্ষেত্রে সর্বশেষ 8 নম্বরে বলা হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বেই বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে। উদাহরণ দিচ্ছিলাম, মনে করেন যে এক ব্যক্তি, তার একটি গরু আছে, গরু মানে লালন পালন করেছেন, কুরবানির আগে অপর ব্যক্তির কাছে সেটা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো। এরকম হয়, আমাদের গ্রামেও হয়। স্বপ্নাপু লাইনে আসবেন, সম্ভব হলে লাইনে আসবেন। স্বপ্নাপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরকম হয়, আমাদের গ্রামেও হয়, আশা করি আপনাদের ওইদিকেও হয়, যে একটা গ্রামের গরু দিয়ে আমরা কি করব, কুরবানি দিব, এরকম হয় না? হয়তো এখন কোরবানির জন্য যে গরুটা কুরবানির বিক্রয় হবে, হ্যাঁ, গ্রাম। তো যার গরু তাকে বলা হলো যে এই গরু আমরা 2 লক্ষ টাকায় কিনবো, কিনে আমরা দুইজন বা একজনই কিনতে পারে, বা অনেক সময় 7 জন কিনে 7টা ভাগ করে টাকা দিয়ে কোরবানি দেয়। তো যার গরু তার সাথে চুক্তি হলো এবং তাকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এই বলা হলো যে গরুটা আপনার কাছেই থাকবে, যেহেতু একই গ্রামেই। আপনি যেই দিনকে কোরবানি, ঈদের দিন, আপনি নামাজের পরে গরুটা নিয়ে আসবেন। নামাজের পরে আমরা যখন কোরবানি দিব, জবাই করব, তখন। তো এই কুরবানি দেওয়ার সময় ডেলিভারি দিতে হবে গরুটা। এখন মাঝখানে যদি ঈদের দিন মানে আগের দিন রাত্রে যদি গরুটা মারা যায়, হ্যাঁ, এই ধরনের কেস যদি হয়, কারণ গরু একটা প্রাণী, প্রাণ থাকলে সে মারা যেতেই পারে, কোনো কারণে যদি মারা যায় তাহলে বিষয়বস্তু, যে গরু বিক্রয়ের জন্য এই যে চুক্তি হলো, সে বস্তুই যদি হারাই যায়, তাহলে কি এই চুক্তি কি বাস্তবায়ন করা যাবে? এখন সকালে যদি ওই 7 জন যে গরু কিনতে চেয়েছিল সে যদি বলে রহিমকে যে ভাই আপনার গরু কই, গরু দেন, রহিম যদি বলে মারা গেছে, তাহলে রহিমকে কি বাধ্য করা যাবে সেম ধরনের আরেকটা গরু দিতে হবে? বাধ্য করা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে রহিম কি করবে, ক্ষতিপূরণ দিবে, তাই না? বুঝতে পেরেছেন বিষয়টা? যে গরু কিনেছে সে, তার তো টাকা দিতেই হবে, টাকা ফেরত দিতে যেহেতু হবে, সে কিন্তু কিনেছে গরুটা। যে গরু মারা গেছে তাকে কি বাধ্য করা যাবে যে এরকম আরেকটা জীবিত গরু দেন যদি তার না থাকে? না না না, বুঝতে পেরেছেন? বাধ্য করা যাবে না। কারণ এই বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে, দিব কি করে আমি? আবার এরকম হয়েছে, নদীর পাড়ের একটা জমি বিক্রয় হচ্ছে, নদী ভাঙনে ওই বাড়ি, জমি সব চলে গেছে নদীর গর্ভে, সব নদী লেগেছে। ভাঙনে। তাহলে ওই যে জমি হারিয়ে গেছে সেই জমি আর বিক্রয় করা সম্ভব? বিলুপ্ত হয়ে গেছে, তাই না? জি।
এটা 1940 সালের সালিসি আইনের বিধান পরিপন্থী চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য নয়। এটা আমি বাড়তি একটা তথ্য দিয়েছি, যেটা এই হাটের বাইরেও আপনাদের জানার জন্য অ্যাডভোকেট হিসেবে একটু বাড়তি কিছু জেনে রাখলেন, ভবিষ্যতে কাজে লাগবে। এবার 21A-তে বলা হচ্ছে অনিবন্ধিত বিক্রয় চুক্তি। অনিবন্ধিত মানে আনরেজিস্টার্ড। রেজিস্ট্রেশন করা এই শব্দটাই আমরা বাংলা মনে করি, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে ইংরেজি, এর বাংলা হচ্ছে নিবন্ধন করা, মানে নাম তালিকাভুক্ত করা। আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেশালি ইনফোর্সেবল, অর্থাৎ কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত যদি সম্পত্তি হয়, জমি বিক্রয়ের কোনো যদি বায়না চুক্তি হয়, তা জমি বিক্রয়ের বায়না চুক্তি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যদিও 6 মাস পরে সেটা পরিপূর্ণভাবে বিক্রয় হবে, আরেকটা বিক্রয় দলিল বা সেল ডিড হবে, সেই সেল ডিডে পরিপূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এখন যদি বায়না দেয় যে ভাই এই জমি আমি 50 লক্ষ টাকায় নিব, আপাতত 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছি, আমি আগামী 6 মাসের মধ্যে বাকি টাকা দিয়ে নিব, এরকম চুক্তি হয়। তো এই চুক্তিটাও কি করতে হবে? নিবন্ধন করতে হবে, মানে সাব রেজিস্ট্রারের কাছে যে রেজিস্ট্রি করতে হবে। যদি রেজিস্ট্রি করা না থাকে, এটা তো জানতাম। হ্যাঁ, এটা যদি রেজিস্ট্রি করা না থাকে, ভবিষ্যতে আপনি ওই যে এমনি 300 টাকার স্ট্যাম্পে যদি চুক্তি করে থাকেন, সেটা নিয়ে মামলা করে আপনি জমি ফেরত পাবেন না। বুঝতে পেরেছেন? আর সেটার মূল্য নাই। স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যায় না। তার মানে আপনি জমির কিনবেন বলে বায়না করলেন, বায়না অনুযায়ী জমির প্রকৃত মালিক আপনাকে জমি দিচ্ছে না, সময় হয়ে গেছে, আপনার টাকা রেডি, ভাই 5 লক্ষ টাকা দিয়েছে, আর 45 লক্ষ টাকা তুমি নাও, আমাকে জমি দাও। সে বলে আমি তোমাকে জমি দিব না, তুমি যা পারো করো। আপনি আদালতে গেলেন, ইওর অনার, এই যে আমাদের 300 টাকার স্ট্যাম্পের কি দলিল, সে আমাকে জমি দিবে, আমার টাকা রেডি বাকি, কিন্তু সে দিচ্ছে না। আদালত বলবে আপনি কি রেজিস্ট্রেশন করছেন সাব রেজিস্ট্রারের কাছে? আপনি বলবেন না, তে আপনার মামলা খারিজ। মানে এটা আদালত অবশ্যই কি দিবে না, চুক্তি রায় দিবে না আমার পক্ষে। রায় দিবে না। তার মানে এটা 12 ধারাতে ডিক্রি 4 ক্ষেত্রে পাওয়া যায়, 21 ধারাতে 8 ক্ষেত্রে পাওয়া যায় না। তাহলে 21 ধারার 21-এতে আরো একটি ক্ষেত্র পাওয়া গেল যেখানেও দিবে না, তার মানে 9 ক্ষেত্র হয়ে গেল, তাই না বাস্তবে? তাহলে জি। এটা 21-এর সাথে কেন দিয়েছে? কারণ 21-এ বাস্তবায়ন করা সম্ভব না, মানে এসপি ক্রস দিবে না, 21-এতেও এসপি ক্রস। নিবন্ধিত হলেও, আচ্ছা, আপনি বায়না করলেন, সেটা নিবন্ধিত করলেন, করার পরে 50 লক্ষ টাকার সম্পত্তি, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছেন, বাকি আছে কত? অপরিশোধিত আছে, আনপেড আছে কত? 45 লক্ষ টাকা। আর আদালত বলবে 45 লক্ষ টাকা দেওয়ার আপনার সামর্থ্য আছে কিনা। যদি থাকে, আপনি আগে আদালতে সে টাকাটা জমা দেন। তার মানে অপরিশোধিত বিনিময় মূল্য, মানে ওই 45 লক্ষ টাকা আদালতে জমা দিতে হবে। মোকদ্দমা রুজুর সময় আদালতে জমা দিতে হবে, কোনো ব্যাংকে জমা দিয়ে ওই চালানটা আদালতে জমা দিতে হবে। কার্যকর করা যাবে না যদি চালান না দেয়। তার মানে এই যে আনপেড যে অবশিষ্ট টাকা, সে টাকাটা জমা দিতে হবে। 2004 সালের 27 নং আইন দ্বারা 21 ধারাটি সংযুক্ত করা হয়, যা 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। দেখেন, 2005 সালের 1 জুলাই থেকে এই 21 ধারার কার্যকারিতা শুরু হলো। তার মানে জন্ম হয়েছে 4 সালে, কিন্তু কথা বলতে শিখেছে বা কার্যকর হয়েছে 2005 সালের 1 জুলাই থেকে। তাহলে এটা দ্বারা একটা বিষয় বোঝা যায় যে 1/7/2005, 1 জুলাই 2005, মানে 1/7/2005 এর আগের চুক্তির ক্ষেত্রে, মানে এর আগে যদি কোনো চুক্তি হয়, তাহলে সেটা আর নিবন্ধন না থাকলেও সমস্যা হতো না। প্লাস ওই নিবন্ধন করা হোক আর না হোক, কারণ নিবন্ধন তো কেউ করবেই না তখন, কারণ এই যে 21 ধারার যে বিধান, সেটা তো তৈরি হলোই পরে। তার মানে কেউ যদি 2004 সালে কোনো চুক্তি করে, বা 2005 সালেরই এই 1/7/2005-এর আগে যদি কোনো চুক্তি করে, তার মানে 2005 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুনের দিকে যদি চুক্তি করে, তাহলে সে নিবন্ধন করার দরকার ছিল না। এই 1/7/2005 চেষ্টা করবেন আর তারিখে কি। যদি চুক্তি করে, বা এই তারিখের পরে যদি কোনো চুক্তি করে, তাহলে অবশ্যই তাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন যদি করেও, তাহলে এই নিবন্ধন করার পরেও এই বায়না চুক্তি অনুসারে যদি সম্পত্তি না দেয়, তাহলে সম্পত্তি নিতে হলে, জমি নিতে হলে, বাড়ি নিতে হলে, পুকুর নিতে হলে কি করতে হবে? আদালতে মামলা করতে হবে চুক্তি প্রবলের, যে চুক্তি অনুসারে আমাকে বাড়িটা দেওয়া হোক, জমিটা দেওয়া হোক, তো বাকি টাকা জমা দেন, এই বলবে। এখন এই চুক্তিটা যদি এই মানে 2000 এই 1/7/2005-এর আগের যদি চুক্তি হয়, তাহলে তো 21 এর
এই আইনের সৃষ্টি হয়নি। তার মানে আগের চুক্তি হলে মোকদ্দমা রুজুর সময় অপরিশোধকৃত বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার দরকার নাই, কারণ জমা দেওয়ার যে বিধান সেটাই সৃষ্টি হয়েছে 2004 সালে এবং এইটা চালু হয়েছে 1/7/2005 থেকে। এই কথার অর্থ বুঝলেন কিনা? জি, কে বোঝেননি? বুঝলাম। এখানে আতিকুর রহমান সাহেব লাইন আসবেন। আতিকুর রহমান সাহেব লাইন আসবেন। মানে জানুয়ারির আগে এই রেজিস্ট্রেশন সিস্টেম চালু ছিল না, এই 2005-এর। 2005-এর 1 জুলাই এর আগে। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা জুলাই। দেখেন Sorry. আমি এমসিকিউ এ চলে আসছি। এই যে পার্টের আন্ডার যে এমসিকিউ, এই এমসিকিউ এ দেখেন 22 নম্বর এমসিকিউ আপনারা দেখেন। আরেকটা ধারা বাকি আছে আমাদের পড়তে, 22 ধারা। তো এমসিকিউটা বোঝানোর পরে 22 ধারায় যাব। এটা 21 ধারা রিলেটেড এমসিকিউ। কি বলা হচ্ছে? 1 জুলাই 2004। কত বলা আছে? 2004। 2005 আছে কি এখানে? স্যার, না। তাহলে না স্যার। একটু আগে যে লাইনটা আমরা পড়ে আসলাম ওই 21 ধারার আন্ডারে, ওখানে বলা হচ্ছে 1/7/2005, এটা বলা আছে না? তার মানে জি, 1 জুলাই 2005, আর এটা হচ্ছে 1 জুলাই 2004। তার মানে ওই 21 আইনটা কার্যকরের আগে না পরে? এটা এই তারিখটা এটা তো আগে। স্যার, আগে আগে। আগে। তাহলে শেষের লাইনে আমি কি বললাম যে বাকি যে মূল্য 45 লক্ষ টাকার যে উদাহরণ দিচ্ছিলাম, ওই টাকাটা কি জমা দেওয়ার দরকার আছে যদি এই তারিখের কোনো চুক্তি হয় সেক্ষেত্রে? না, আগে হলে যদি তো এই জমা তো সার্ভিস বন্ধু চুক্তি হয় তাহলে স্যার লাগবে। আর যদি মানে 1/5 থেকে যদি হয় মানে পরে তো লাগবে না। তাহলে ওই যে একটা তারিখ আমরা দেখে আসলাম 1/7/5, এই 1/7/5-এর আগে ওই তারিখের বা পরের চুক্তি হলে টাকা জমা দিতে হবে আদালতে, কারণ 21 ধারার কার্যকারিতা শুরু হয়েছে ওই তারিখ থেকে। 21 ধারা বলবে টাকা জমা দেন, না হলে মামলা নিব না, মামলা খারিজ। আর এই তারিখের আগে মানে 1/7/2005-এর আগের যদি চুক্তি হয়, যেমন এখানে যে তারিখটা দেওয়া আছে এটা তো আগের তারিখ, তার মানে ওল্ড, আমরা বলতে পারি ওল্ড কন্ট্রাক্ট, পুরাতন কন্ট্রাক্ট যদি হয় সেক্ষেত্রে ওই যে আদালতে যে অবশিষ্ট বায়না মূল্য সেটা তো দেওয়ার বিধানই সৃষ্টি হয়নি, তার মানে দেওয়ার দরকার নাই। এবার প্রশ্নটা পড়ি। এতইং তারিখে একটি রেজিস্ট্রেশন করা আছে, তার মানে আইন রেজিস্ট্রেশনের বিধান ছিল না, তারপরেও সেফটির কারণে রেজিস্ট্রেশন করেছে রেজিস্ট্রেশন আইন অনুসারে। চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা দায়েরের ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। এখানে অনেকেই উত্তর কি করবেন? অবশিষ্ট চুক্তি মূল্য উত্তর করবেন, কারণ আইনে বলা আছে 21 তে অবশিষ্ট চুক্তি মূল্য, কিন্তু তারিখটা লক্ষ্য না করে অনেকেই ঘ উত্তর করবেন। কিন্তু এখানে উত্তর কি হবে? কোনো চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়। কারণ এই যে মামলা করার সময় যে টাকা জমা দিতে হবে এই বিধানটাই তো সৃষ্টি হয়েছে 21 দ্বারা, আর 21 দ্বারা কার্যকারিতা ওই তারিখ থেকে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার, জি। তাহলে এই যে তারিখ পরিবর্তন করে কিন্তু প্রশ্ন আসতে পারে না? জি। জি, এখানে যদি আমি তারিখ তখন দিই, তো প্রয়োজনীয় হবে সাথে দিলে। এখানে 30/6, মনে করেন আমি এখানে দিলাম 30/6/2005। 30/6/2005 মানে এই তারিখের কিন্তু আগের তারিখ, একদিন আগের, তাই না? জি, তাও হুম, কার্যকর না। তাও কিন্তু টাকা দিতে হবে না, এটা কিন্তু অপ্রয়োজনীয়। হ্যাঁ জি, অপ্রয়োজনীয়। তাহলে এটা কিন্তু ক্লিয়ার হতে হবে। রাজীব ভাই কোনো প্রশ্ন আছে? তো এটা অনেকের আগের ব্যাচে ভুল করেন। আর এটা কি আতিকুর রহমান সাহেব আমাকে মেসেজ করেছিলেন এই জায়গাটা? না স্যার। তাহলে অন্য কোনো ভাই হয়তো বা করেছিল। রাজীব ভাই কি জি বলতে স্যার। চাচ্ছেন? স্যার আমার 20 নাম্বার এবং 21 নাম্বার এই দুটো প্রশ্ন একটু যদি বুঝাই দিতেন। 20, কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত আহ, চুক্তিনামা বলবৎযোগ্য নয়? কোন সাল থেকে? এখানে বলছি 2005 সাল থেকে। আমার তো একটু আগে পড়েই তো আসলাম আমরা, 2005 সাল থেকে। জি, কারণ 2005 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়, কিন্তু আইন সৃষ্টি হয়েছে 2004 সালে। কিন্তু এখানে বলবৎযোগ্য নয় তাই বলছে, কারণ অরেজিস্ট্রিকৃত। তার মানে 2005 সালের 1 জুলাইয়ের আগে আপনার রেজিস্ট্রেশন করার তো দরকারই ছিল না, কম্পালসারি ছিল না। কেউ যদি করে সেটা অপশনাল রেজিস্ট্রেশন আইন অনুসারে। যে একটু অতিরিক্ত সচেতন তিনি রেজিস্ট্রেশন করেছেন 2005 সালের আগে, এই আইন সৃষ্টির আগে, কিন্তু যে সচেতন না সে তো করবে না।
তাই এই আইনটা করে সচেতনতা সৃষ্টি করা হয়েছে, জটিলতা অ্যাভয়েড করা হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে জি পারছি স্যার। এবার 21 বলছে, 21 ধারা স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেস্ট্রিকৃত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। বিধানটি সংযোজন করা হয় কোন সালে? 2004 সালে। এটা বোঝানোর কি আছে, আমি তো বুঝলাম না। জি স্যার, এই দুটো মাঝে মাঝে আমার কাছে একটু কনফিউশন সৃষ্টি হয়, এই কারণে জিজ্ঞাসা করলাম। তাহলে বোঝাই দিই, এখানে কোনো সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নাই। এখানে বলা হচ্ছে বিধানটি সংযোজন করা হয় কত সালে। তা কোনো বিধান সংযোজন করার অর্থ কি জন্ম হলো, তাই না? জি স্যার। জন্ম হয়েছে 5 স্যার। তার মানে জি জন্ম হয়েছে 2004-এ, আর কথা বলতে শিখেছে 2005-এ। একটা শিশু আচ্ছা, জন্ম জি হয় আগে না হুম, কথা বলতে শিখে আগে, বলেন? জন্ম হয় জন্ম আগে আগে হয়। স্যার। জন্ম। আগে জন্ম হবে, পরে কথা বলতে শিখবে, তাই না? জি স্যার। তাহলে এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, আর প্রবলেম আছে? না স্যার, না স্যার। আচ্ছা, প্রবলেম তো পুরোটাই, কারণ এটার ধারার ভিতরে এত কথা, এত কঠিন কঠিন, মানে আপনি আপনার কাছে আপনার কাছে প্রবলেম আসবে, আপনি আপনি প্রবলেম সলভ করবেন। যদি প্রবলেম না থাকে, এই পেশার দরকার আছে? সমস্যার সৃষ্টি হলেই তো না, অ্যাডভোকেটদের দরকার। সমস্যা হবে, সেটাই তো। অ্যাডভোকেটদের দরকার হবে, এটাই আপনার সমস্যা। ব্যবসা হবে। এটাই সভ্য দেশে কিন্তু সিভিল মামলা বেশি, ক্রিমিনাল মামলা কম। তা আমরা এমন দেশ চাইবো যেন যেখানে ঝামেলা হবে না, ক্রিমিনাল মামলা আমাদের দরকার নাই, কিন্তু সিভিল মামলার দরকার হবে। যদি দেশ সভ্য হয়ে যায়, দুর্নীতি কমে যায়, দেশে যদি হুম, মারামারি উল্টোটা। মারামারি খুন ডাকাতি ধর্ষণ কমে যাওয়া যায়, যায়। তাহলে ক্রিমিনাল মামলা কিন্তু কমে যাবে, সিভিল মামলা কিন্তু কমবে না। বুঝতে পারলেন? কারণ কারণ কি? কারণ বুঝলাম, কিন্তু হবে না। সম্পত্তির পরিমাণ কম, সম্পত্তি তো আর বাড়ে না। পৃথিবী কি বড় হয় ফুলে? বেলুনের মতো তার ফুলে না, বড় হবে না পৃথিবী। তার মানে জমির পরিমাণ ফিক্সড। এই এই জমি মনে করেন, জনগণ বাড়ি খালি। এখন আমরা একটা ফ্ল্যাট কিনতে গেলে চিন্তা করি 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হলে ভালো হয়, আরামাইসে থাকা যায়। আর যার সামর্থ্য আছে 1000 স্কোয়ার ফিটে তার চলবে। আর আজ থেকে হুম 10 বছর পরে কিন্তু দেখবেন 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও বিক্রয় হবে, হবে কিনা? ঠিক বলছি? হুম, ঠিক। মানে ওর মধ্যে জনসংখ্যা আমাদের বৃদ্ধি। কষ্ট করে থাকতে হবে। সম্পূর্ণ তো তাহলে সম্পৃক্ত এই হয়ে এই আছে যে এতে। জমি সংক্রান্ত জটিলতাগুলো কিন্তু থাকবেই, তার মানে সিভিল মামলা থাকবেই, কিন্তু ক্রিমিনাল মামলা কমে যাবে যদি মানুষ সভ্য হয়ে যায়, মারামারি কমে যায়। হ্যাঁ, তার মানে সিভিতে একটু সিভিল জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এই কারণে আমি ক্রিমিনাল মামলার থেকে সিভিল মামলা বেশি এখন করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সিভিল মামলা করতে ভালো লাগে, মেন্টাল প্রেশার কম আসে। বুঝলে তো ভালোই লাগবে, যারা না বুঝে তা বুঝতে তো তারা হবে, তো এর থেকে অবশ্যই আর কি অনেক করে কঠিন। বোঝাবো বলেন? যথেষ্ট ভালো করে বোঝাচ্ছে না বলেন? না, আপনি তো ভালোই বোঝাচ্ছেন, কিন্তু আমরাই তো, আমাদের তো রিসিভ সমস্যা করতে আমার পারছি। ধরে রাখতে পারেন। বারবার পড়ার আর চেষ্টা করেন, আমার বারবার পড়ার চেষ্টা করেন। পড়ার সময় যে রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দিয়ে দিব, আজকে রাত্রে রেকর্ড পাবেন। তো এই রেকর্ডগুলো দেখবেন, বুঝবেন, কথা বোঝার চেষ্টা করবেন। তারপর প্রবলেম হলে আমি কি লিখে দিই, কারো কোনো জায়গায় সমস্যা হলে মেসেজ করবেন, অপশন তো থাকে আমার সাথে যোগাযোগ করার। আচ্ছা, এর আগে দুইটা রেকর্ড কি ইংলিশে ডাবিং করে দিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা, দেখবেন যে স্যার, এখন ইউটিউবের একটা সিস্টেম আছে, হ্যাঁ, যে অটো হ্যাঁ, ইংলিশ করে দেয়। হ্যাঁ, আমার করা লাগে না ডাবিং, অটো ইংলিশ করে দেয়। তো ওখানে আমার সেটিং এ যে, সবগুলো ইংলিশ হয়ে গেছে। আচ্ছা, সেটিং এ গিয়ে আমি একটা আজকের ভিডিওর শেষে মানে বা শুরুতে আমি আমি এটা বলে দিব, একটা ছোট একটা ভিডিও তৈরি করব যে কিভাবে ইংলিশ হয়ে গেলে বাংলা, বাংলা হয়ে গেলে ইংলিশ করা যায়। এটা আমার না, এটা অটো করে দিয়েছে। তো কিভাবে ইংলিশকে এটাই বাংলা হয়েছে। করবেন এটা আমি ভিডিওতে রাখবো, ঠিক আছে? ভিডিও শুরুতেই। জি, তাহলে ভালো হবে না? ঠিক জি, জি। আছে। ঠিক আছে। কারণ ইংলিশ স্যার হচ্ছে আমার কিছু একটা ইংরেজি প্রশ্ন বুঝতে। আছে স্যার। সরি। আমার কয়েকদিন ধরে খুব প্রবলেম হচ্ছে, আমি পড়তেই পারতেছি না, খালি ইংলিশ ইংলিশ। তা আমাকে তো বলতে হবে, আমি আমাকে মেসেজ দিলেই তো আমি বলে দেবো সেটা কিভাবে সলভ আমি করতে তো হবে। রাজশাহী যাবো এটা ঠিক করার জন্য ভাবছি। না না, এটা 2 সেকেন্ডের বিষয়, এটা কঠিন কিছু না। 2 সেকেন্ডের বিষয়, একটা সেটিং এ, আপনার ইউটিউবের সেটিং এ গিয়ে জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আচ্ছা, আমি ওটা স্যার দেখাই আমার দেখাই দেবো। স্যার আমার বলেন। একটা কথা জানার আছে। শিওর। স্যার আপনার এই যে ভিডিওটা যখন দেখবো, আমি যেটা করি যে আগে আমি বই বের করি এবং বই পড়ার সঙ্গে আপনার ভিডিওটা অ্যাড করে দিয়ে দুটো একসঙ্গে আছে আমি পড়ার বা বোঝার চেষ্টা করি। তো স্যার আমি এটা কিভাবে করব? যে আগে কি আমি আপনার ভিডিওটা শুনে নেব নাকি
আগে বই পড়ে আপনার ভিডিওটা শুনবো, নাকি বই এবং আপনার ভিডিও একসঙ্গে আছে আমি দেখবো? কোনটা করলে সুবিধা হবে আমার? আপনার আপনার সুবিধা হচ্ছে কোনটা নিজেকে যাচাই করেন। স্যার, আমার সুবিধা হচ্ছে যে আমি বই পড়ছি, বইয়ের সঙ্গে আপনার লেকচারটা যদি একসঙ্গে আমি মিলাই নি, তাহলে আমার ওই বই পড়তে পড়তে যেটা সমস্যা আছে আমি ওইটার সঙ্গে সঙ্গে ফাইন্ড আউট করে আমি নোট করতে পারছি, সেটা আমার সুবিধা হচ্ছে। দেখেন আমার গ্রুপে আপনাকে অ্যাড করেছে, গ্রুপের ইনফরমেশন মানে ডিসক্রিপশনে গেলে আপনার এই কোর্স করতে কি কি লাগবে বলা আছে। হ্যাঁ, তা আপনি কালার পেন জি স্যার। আমি বলি, যেমন আমার টেবিলে দেখেন এটা একটা পিঙ্ক কালারের কিন্তু কলম, এটার কালি কিন্তু পিঙ্ক হবে। হ্যাঁ, জি স্যার। তারপর এটা হচ্ছে রেড, তারপর এটা ব্লু। হ্যাঁ, তারপর দেখেন জি স্যার। এটা এটা হচ্ছে সম্ভবত এটা গ্রে। হ্যাঁ, বা ব্রাউন টাইপের, খয়েরি টাইপের, তারপরে কালো। খয়েরি। এই যে আমি কালার পেনগুলো কেন রেখেছি, নোট করার জন্য সুবিধা হয়। আবার তাহলে আমার যে নোট, এই নোটের মধ্যে আপনি নোট নিতে পারবেন। যেমন আমি বললাম যে এসপি, টিক চিহ্ন, ক্রস চিহ্ন এগুলো ভিন্ন কালি ব্যবহার করবেন। তখন আমার ভিডিও যখন দেখবেন তখনও আপনি এভাবে কালারফুল পেন রাখবেন। পাশাপাশি আপনি আরো আলাদা খাতাও রাখতে পারেন। একটা খাতায় আপনি কিছু, আমি যে কথা বলছি, এর যেমন ফাঁকা জায়গা আছে এখানে, হ্যাঁ, ফাঁকা জায়গাতে আপনি নোট নিতে পারেন। অথবা আপনি আলাদা পেজও ইউজ করতে পারেন, যে স্যার একটার জন্য আমি এই পেজটা 10-12টা পেজ তৈরি হলো আপনার। তার মানে আপনি নিজের স্টাইলে কিছু করে নিতে পারলেন, আমাকে শুনে লাইভ ক্লাস প্লাস ভিডিও দেখে এবং নোট দেখে। তার মানে আপনাকে নিজের বোঝাপড়াটা নিজের মতো করে করে নিতে হবে। আমার নোট আমি তৈরি করেছি, এটা আমার কাছে সবচেয়ে আপন। এটা আমি যতটা ভালো বুঝবো আপনি তো এতটা ভালো বুঝবেন না, কারণ এটা সংক্ষিপ্ত না ভাবে স্যার। লেখা, তাই না? সেটাই। তাহলে হুম। এইটাকে আপন করতে হলে এটাকে বারবার পড়তে হবে, বুঝতে হবে, এবং এটাকে প্রয়োজনে আপনাকে পরিবর্তন করে নিতে হবে। যে ভাষাটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি ওর পাশে আপনার নিজের একটা সহজ ভাষা লিখে নেন। বুঝতে পারেননি? কিছু আপনি চাইলে জি স্যার, আঞ্চলিক, লাইলি আপনি চাইলে একটা মধ্যে আঞ্চলিক ভাষাও লিখে নিতে পারেন। যেমন এখানে আমি এখানে একটা চলিত ভাষায় লিখেছি, আপনি চাইলে সেখানে আপনার নিজের একটা আঞ্চলিক ভাষাও যুক্ত করতে পারেন। আচ্ছা, এই যে এই বইতে যে ধারার ভাষাগুলো, এগুলো তো বইয়ের ভাষায় তো, তাই না? না, অনেক অধিকাংশ এখানে, বইগুলোতে সাধু ভাষা লেখা আছে, যেগুলো বড় বই। হ্যাঁ, এগুলা ইচ্ছা করলে চাইলে আপনি নিজের ভাষায়, মানে আমাদের ভাষায় লেখা যেত না আর কি, তাহলে হতো আ- না? এটা তো চলিত ভাষা, আমি আঞ্চলিক ভাষায় এখানে কোন অঞ্চলের ভাষা ইউজ করব বলেন, সম্ভব সেটা? না, কোনো অঞ্চলে না, যেমন যেমন আপনি উদাহরণ দিয়ে সুন্দর সুন্দর ভাষায় কথা মানে বুঝিয়ে দেন সহজ ভাষায়, হ্যাঁ, আর এখানে কঠিন কঠিন ভাষা, মানে এখন আমি এরকম। এখানে এটাতে হ্যাঁ, আইন আছে, আমি যে উদাহরণগুলো দিই এগুলো প্র্যাকটিক্যাল, মানে যখন আমার মাথায় যেটা আসে সেটা। আমি দেখবেন এই হ্যাঁ, একই ক্লাস ব্যাচ ওয়ানে নিয়েছি, উদাহরণ হয়তো একটু ভিন্ন রকম দিয়েছি, কারণ হ্যাঁ, এখন আমার মানসিক অবস্থা কেমন আছে তার উপর ডিপেন্ড করে উদাহরণ আসবে। আবার কোনো সেকশন পড়াতে গিয়ে আগে উদাহরণ দিয়েছিলাম, এখন দিচ্ছে না, আবার এখন উদাহরণ দিয়েছি তখন দিইনি। এটা একটা টিচার যখন লাইভ ক্লাস নেয় তখন তার মাথায় কি আসবে এটা বলা যায়, কি উদাহরণ আসবে, তাই না? জি, সেটাই। তো এই উদাহরণ তো নানান মানে রকম হতে আপনি পারে, যখন সেটা পড়ান ম্যাটার না। তখন আমার খুব ভালো লাগে, তো বুঝি এখন তখন, কিন্তু আমি বইয়ে যখন একা একা পড়তে নেই একেবারে শেষ। এখন আমার নোটটা ছোট করা হয়েছে, আমি যদি এই উদাহরণগুলো আমি রিটেন আকারে নোটের মধ্যে যদি প্রবেশ করাই তাহলে নোট তো 3 গুণ মোটা হয়ে যাবে, তখন দেখেই তো ভয় পাবেন যে এত বড় জিনিস ভয় পড়া পাবো। যায় কিনা। বুঝেননি? এই মানে নোটের সাইজ এমনিতে ঠিক আছে, নোটের সাইজ ঠিক আছে, বরং আমার গল্পটা মাথায় নেন, এটাই পদ্ধতি ভালো, এর থেকে ভালো পদ্ধতি হয় না। তবে জি, মার্কেটে যখন বই আসবে আরেকটু মোটা হবে, কারণ উদাহরণ আসলে আমি যেগুলো বলি, যেহেতু ভালো লাগছে আপনাদের, আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত উদাহরণে কিছু প্রবেশ করাতে, তাহলে আরো। আমি জি সাইড দিয়ে একটু একটু উদাহরণ লিখে রাখি আর কি, আপনার ভাষাটা, হ্যাঁ, সেটাই মানে ওই ভাষায় সেটাই তো একটু। আমি বলছি, প্রয়োজন আলাদা খাতায় লিখেন, না হলে পাশে একটু ফাঁকা জায়গায় লিখে রাখেন, ভিন্ন কালি দিয়ে লিখবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে, কালো কালি না হয়ে। তো ঠিক আছে, হ্যাঁ, আমরা আজকের সর্বশেষ যে সেকশন সেটা পড়ি। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে ইচ্ছাধীন বা বিবেচনাধীন ক্ষমতা, আমরা এর আগে দেখলাম যে 22 ধারার ক্ষমতা বলে দিবে, 12 ধারার মধ্যে পেলাম। তো এই যে 22 ধারা চলে আসছে, ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স, মানে এসপি আদালত দিবে তার বিবেচনামূলক ক্ষমতায়। আদালত ইচ্ছা হলো দিল, না হলে দিল না। যদি মামলা দেওয়ার মতো হয় তাহলে দিবে, আদালতকে বাধ্য করা যাবে না দিতে। তার মানে আদালত প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়, অর্থাৎ ডিক্রি দিতে বাধ্য নয়। ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত। এখন আদালত যেই জায়গায় দেওয়ার মতন কিন্তু ডিক্রি দিল না, স্বেচ্ছাচারিতা করছে, এটাও ঠিক না। একজন জজ সাহেব, সিভিল জাজ, তিনি ডিক্রি দিবেন দেওয়ার মতো হলে,
দেওয়ার মতো না হলে দিবেন না, কিন্তু দেওয়ার মতো কিন্তু তিনি দিচ্ছেন না। তার মানে তার এরকম যদি আচরণ থাকে তাহলে তো অ্যাডভোকেটরা তাদের বিরুদ্ধে কমপ্লেন করবে, তাই না? কোনো সিভিল জাজ জি যদি স্যার। প্রবলেম করে জেলা জজের কাছে দরখাস্ত করবে না? জি স্যার। সরাসরি বলতেছে। বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। বিচার বিভাগীয় মূলনীতি বলতে যখন এই যে জুডিশিয়ারির মাধ্যমে যে পরীক্ষা হয় এবং কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো জজ নিয়োগ হয়, নিয়োগের আগে তাদের ট্রেনিং দেওয়া হয় না? এই ট্রেনিং এ জি তো স্যার। তাদেরকে মূলনীতি শেখানো হয়, এবং যে যত সিনিয়র হবে সে তত ধীরে ধীরে উপরের দিকে যাবে। সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জাজ এভাবে বাড়তে থাকবে। আর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপর সিনিয়র ম্যাজিস্ট্রেট, তারপরে অতিরিক্ত চিফ, তারপরে চিফ, এভাবে বাড়তে থাকবে ক্রিমিনাল সাইডে, ঠিক আছে? তো এভাবে ধীরে ধীরে তার বিচার বিভাগ মূলনীতির ওপরে কি থাকবে, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ তিনি ভালো বুঝতে পারবেন, এবং তিনি ওই মূলনীতি ব্যবহার করেই নিজেকে রাখবেন। যিনি যত ভালো মূলনীতি বুঝবেন, যিনি যত ভালো মূলনীতি প্রয়োগ করতে পারবেন, তিনি তত ভালো বিচারক হবেন, তাই না? জি স্যার। তো জি। এখানে আমার ইচ্ছাধীন ক্ষমতা, আমাকে একটা ক্ষমতা দিল আইন, এসআর অ্যাক্টের 22 ধারা একজন বিচারককে ক্ষমতা দিল, তো বিচারক যা ইচ্ছে তাই করতে পারে না, তাহলে বিচারক সুলভ আচরণ তার হবে না। তার মানে বিচার বিভাগীয় মূলনীতির বাইরে চলে যাবে তার আচরণ। তখন এটা দৃষ্টিকটু দেখাবে। সিনিয়র অনেক আইনজীবী আছে না, আইনজীবী অনেক সিনিয়র, এবং তার পুত্র বা তার নাতিপুতি বয়সের বিচারক নতুন চলে আসতে পারে। মানে দাদুর বয়সের হচ্ছে অ্যাডভোকেট, নাতির বয়সের বিচারক এজলাসে বসে আছেন, এরকম সিচুয়েশন হয় না? তাহলে নিশ্চয়ই একজন সিনিয়র আইনজীবী আহ, অনেক বেটার জানেন একজন নতুন বিচারকের থেকে, জানেন না? কারণ তিনি হয়তো বা 6 মাস 7 মাসের ট্রেনিং নিয়ে আসছেন, এবং তিনি পড়াশোনা করেছেন সেটা কি, আহ, গ্রন্থগত পড়াশোনা করেছেন। গ্রন্থগত পড়াশোনা আর প্র্যাকটিস ভিন্ন জিনিস, বুঝতে পেরেছেন? তাই যখন তিনি ভুল করবেন, মূলনীতির বাইরে আহ, বেশি রায় দিবেন, তখন কিন্তু সিনিয়ররা সেটা ওনাকে ধরে দিবেন যে ইওর অনার বা স্যার, আপনি এটা সঠিক করছেন না। এবং তিনি যদি আসলে রায় দিয়ে দেন, এটার বিরুদ্ধে আপিল আছে, রিভিউ আছে, রিভিশন আছে, যখন যেটা প্রয়োজন। আর বেশি যখন এরকম করবে তখন কমপ্লেনও আছে জেলা জজের কাছে। অনেক সময় আবার কি করা হয়, যে বেশি ঝামেলা করলে বারের মাধ্যমে কি তাকে অবাঞ্ছিত ঘোষণা করে, তার কোর্টেই যায় না, এরকম হয় না? যে বিচারক ঝামেলা করতে, বিচারকের কোর্ট বর্জন, মানে এই বিচারকের আদালতে আমরা দাঁড়াবোই না। তখন অনেক সময় জুডিশিয়ারি বিচার বিভাগ কি করে, তাকে ওই পুরো মানে ট্রান্সফার করতে বাধ্য হয়, হয় না এরকম? জি স্যার। আপিল জি স্যার, আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। তার মানে ওই যে যাচ্ছে তাই করতে পারবে না, করলেও আপিল করে সেটা সংশোধন করা যাবে। ডিক্রি দিল না, পরে ডিক্রি দিবে। আদালত বিশেষ ক্ষেত্র বিবেচনায় মোট 3টি ক্ষেত্রে, কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়ামের আদেশ দিতে পারে। বাজারে বিভিন্ন গাইডে কথা বলছে 1টি ক্ষেত্রে, কথা বলছে 2টি ক্ষেত্রে, খুব রেয়ার জায়গায় 2-1টা গাইডে বলছে 3টি ক্ষেত্রে সলিটিয়াম দিতে পারে। আমার নোটে আমি দাবি করছি 3টি ক্ষেত্রেই সলিটিয়াম দিতে পারে, এবং সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন হুবহু আছে কয়টি ক্ষেত্রে সলিটিয়াম দেওয়া যায়। তো অপশনে তিনটি। কেউ করেছে 2টি, কেউ করেছে 3টি। তা আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি কেন 3টি। ডিক্রি প্রদান না করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা 2টি ক্ষেত্রে, মানে ডিক্রি প্রদান করবেন না। বাদী মামলা করলো, ডিক্রি দিল না, ক্ষতিগ্রস্ত কে হলো? বাদী ক্ষতিগ্রস্ত করলো, হলো বাদীর মন খারাপ হ্যাঁ, করলো। বাদীর মন খারাপ হলো, বাদীকে বলবে আপনি সান্ত্বনামূলক একটা সলিটিয়াম নেন। বিবাদীকে বলবে ভাই তুমি তো মামলায় জিতে গেলে, বাদী ডিক্রি পেল না, এবার আপনি কি করেন, এই বাদীকে কিছু ক্ষতিপূরণ দেন। সেটা হচ্ছে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ। ওই যে বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় যখন হেরে যায়, যারা জিতে যায় তারা ট্রফি পায়, আর যারা হেরে যায় তারা কিন্তু চকলেট ট্রফি, ছোট ক্যান্ডি চকলেট দেয়। সান্ত্বনা, যেন সে মন খারাপ না করে। তারা সবাইকে অংশগ্রহণের জন্য চকলেট দিয়ে দেয়, আর যে ফার্স্ট সেকেন্ড হয় জিতে গেল, সে তাকে তো আলাদা পুরস্কার দেয়। তো এই সান্ত্বনামূলক পুরস্কার মানে সামান্য কিছু দিয়ে অন্তত তার ন্যায় বিচার করার চেষ্টা করা হয়। তাহলে যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, তার মানে এই মামলায় যদি বাদীকে ডিক্রি দেওয়া হয়, তাহলে বাদী একটা অন্যায় সুবিধা পেয়ে যাবে, মানে একটা ইলিগাল অ্যাডভান্টেজ পাবে। ইংরেজি হচ্ছে, মূল অংশটুকু যদি বলি, গিভ দ্য প্লেন্টিফ অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ। আমি ইলিগাল বললাম, এটা হচ্ছে আনফেয়ার। ফেয়ার মানে কি, ন্যায়সঙ্গত, আর আনফেয়ার মানে অন্যায়, যেটা
মানে বাদীর প্রতি করা হয়েছে। হ্যাঁ, একটা বাদী অতিরিক্ত অ্যাডভান্টেজ পাচ্ছে ওভার দ্য প্লে ডিফেন্ডেন্ট, বিবাদীর বিরুদ্ধে। উদাহরণ পড়লে বুঝতে পারবেন। ক একটি জমি বিক্রয় করতে খ এর সাথে আহ, আহ, চুক্তিবদ্ধ হলো, মানে ক বিক্রয় করবে, খ কিনবে। বন্যা হতে জমিটি রক্ষায় ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ আবশ্যক, মানে এমন একটা জমি বিক্রয় করছে যেটা প্রতি বর্ষাকালে বন্যা হয় এবং প্রতি বর্ষাকালে একটা বাঁধ আছে, ওই বাঁধটাকে মেনটেন করতে হয়, মানে প্রতিবার বাঁধটাকে ঠিক করার জন্য হয়তো বা 10,000 বা 20,000 টাকা খরচ। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে জমির একটা ফল্ট আছে, এটা কিন্তু যে বিক্রয় করতে সে কিন্তু বলেনি। এই জমিটা রাখা বা জমিটা চাষাবাদ করা কি কষ্টকর বলেই হয়তো বা সে কি করছে, বিক্রয় করে দিচ্ছে। বিক্রি করে। মানে ঝামেলা, এটা এটা রাখা যাবে না, এটা প্রফিটেবল একটা জমি না। ঠিক আছে, এখন তাহলে অপরপক্ষকে কিনতে চেয়েছে, কিন্তু বাস্তবে যখন যাচ্ছে দেখতে বায়না করার পরে তখন দেখছে যে না, এই জমি তো নেওয়া যাবে না। বিষয়টি খ জানতো না এবং ক চুক্তিবদ্ধকালে তা গোপন করেছিল। এই যে ভাই একটা বাদের আপনার প্রতি বছর 10-12 হাজার টাকা খরচ হবে, এটা সে বলেনি, গোপন রেখেছে, বললে তো নিবেই না, তার মানে চালাকি করেছে। যদি খ চুক্তিটি বাস্তবায়ন করতে অস্বীকার করে, বলে না ভাই এই জমি আমি নিব না, এখন ক বলবে তোমার তাহলে অ্যাডভান্স আমি ফেরত দিব না, তাহলে ঝামেলা তৈরি হলো। এখন ক আদালতে মামলা করবে যে খকে জমি নিতেই হবে, সে কেন বায়না করেছে। এখন আদালত বলবে যে তোমাকে ভাই আমি কি দেবো না, ডিক্রি দিব না, কারণ তুমি গোপন করেছো তোমার ঝামেলা যুক্ত জমি। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে কি করা যাবে না, বাদীকে ডিক্রি দেওয়া যাবে না। তো বাদী যেহেতু ডিক্রি পেল না, এখন এই জমিটা খ কিনতে চেয়েছিল, খ যদি কিনতে না চাইতো হয়তো বা গ বা ঘ অন্য কেউ কিনতে চাইতো, তাহলে তার ডিলটা হয়ে যেত, তাই না? তো এখন বাদী কিনতে চেয়ে আবার ক এর জমি বিক্রয়টাকে বিলম্বিত করে দিতে পারে, কারণ এখন তাকে নতুন পার্টি খুঁজতে হবে। এটা একটা ঝামেলা না? জি। জি তার বাদের মন খারাপ হতে পারে, মামলা করলো, ওকালতনামা লাগলো, উকিল ফি লাগলো, যাতায়াত খরচ লাগলো, সময় গেল। এখন বিবাদীকে বলবে ঠিক আছে ভাই আপনি অ্যাডভান্স ফেরত নেন, ঠিক আছে, কিন্তু একটু সান্ত্বনা, ক্ষতিপূরণ একটু আপনি দিয়ে দেন বাদীকে। তাহলে এখানে বাদী কি পাবে, একটা সলিটিয়াম পাবে, পাবে কিনা? ক এর সম্পত্তি শান্তনামূলক পাবে। হ্যাঁ নিলামে ওঠানো হলো। ক এর অ্যাটর্নি সরল বিশ্বাসে অসাবধানতা বশত নিলাম ডাকালে উপস্থিত অনেকেই মনে করলো বিক্রেতার অ্যাটর্নি ইচ্ছাকৃতভাবে ডাক বৃদ্ধি করছে, ফলে তারা প্রতিযোগিতা হতে বিরত থাকায় সম্পত্তি প্রকৃত মূল্য হতে অনেক কম মূল্যে খ কর্তৃক ডাক মানে গৃহীত হলো। আচ্ছা, এটা যেটা ভাষা আছে আমি সহজভাবে বুঝিয়ে দিই। মনে করেন একটা অকশন হচ্ছে, নিলামে বিক্রয় হচ্ছে, নিলাম বিক্রয় করে, নিলাম বিক্রয়কালে যে নিলাম ডেকেছে সে হয়তো স্মার্ট না, সে ডাকতে পারেনি ঠিকভাবে, দাম খুব একটা ওঠেনি, তার মানে তার ডাকের মধ্যে ভুল আছে। এটা জেনে একটা সম্পত্তির মার্কেট প্রাইস মনে করেন যে 5 লক্ষ টাকা, কিন্তু সে ডাক শুরু করেছে 2 লক্ষ টাকা থেকে। তাহলে 2 লক্ষ টাকা দাম শুরু করেছে, এখন 2.5 লক্ষ টাকাতে সেটা সোল্ড আউট হয়ে গেছে। তাহলে কোথায় 5 লক্ষ, কোথায় 2.5 লক্ষ, মানে হাফ 50% দামে বিক্রয় হয়ে গেছে। এখন এইটা যদি যে কিনতে চাচ্ছে সে যদি বলে আমাকে এখন 2.5 লক্ষ টাকায় দিতে হবে, এখন যে সম্পত্তির মালিক সে বলবে যে না আসলে ডাকটা সঠিক হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছে, অসাবধানতা এখানে ছিল, সরল বিশ্বাস শব্দটা আছে কিন্তু দেখেন, তার মানে এটা ভুলটা কিন্তু ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে সরল বিশ্বাস হয়েছে। অতএব অকশনটা বাতিল, নতুন করে ডাক শুরু হবে। এখন যে কিনেছে 2.5 লক্ষ টাকায়, সে আদালতে চলে গেল, আমি কিনেছি 2.5 লক্ষ টাকায়, নিলামে জিতেছি, আমাকে 2.5 লক্ষ টাকায় জমিটা দেওয়া হোক। আর আদালত বলবে যে না ভাই, জমি তো মার্কেট প্রাইস 5 লক্ষ টাকা, আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে যদি কিনেন তাহলে ডিক্রি দিব, নাহলে দিব না। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে কম দামে জিনিস পাওয়া যাবে না। যেহেতু কিনতে পারলো না, এবার যে নিলামে কিনেছিল 2.5 লক্ষ টাকাতে, বললো স্যার আমার তো নিলামে অংশগ্রহণ করতে গিয়ে আমার টাকা খরচ হয়েছে, যাতায়াত খরচ আছে, মামলা করলাম খরচ আছে, এখন আমাকে ডিক্রি না দিলে আমাকে এই 2.5 লক্ষ টাকা তো আমাকে ফেরত দিতেই হবে, মানে এবং প্লাস আরো দিতে হবে। ক্ষতিপূরণও কিছু দিতে হবে। তাহলে বলে ঠিক আছে, বাদে সম্পত্তির যে মালিক বলবে যে ঠিক আছে আপনারা ভুল করেছেন, এই ভুলের মাসুল কেন ও দিবে, তাহলে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেন, সান্ত্বনা দিয়ে দেন, যেন সে আপনার প্রতি সন্তুষ্ট থাকে। বুঝতে পেরেছেন? তাহলে ডিক্রি ঠিকই জি। পেলো না যে কিনলো 2.5 লক্ষ টাকায় সম্পত্তি, বা ওই যেটা কেনার কথা ছিল সেটা পেলো না 2.5 লক্ষ টাকায়, কিন্তু সে কিছু ক্ষতিপূরণ পেলো, কারণ তার তো সময় নষ্ট হয়েছে, অ্যাডভোকেট ফি নষ্ট হয়েছে। তাহলে এখানে তাকে টাকা দেওয়া উচিত কিনা, ক্ষতিপূরণ সান্ত্বনামূলক? অবশ্যই স্যার, হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত। অবশ্যই কিছু না কিছু দিতে হবে।
এরপর 2 নম্বর পয়েন্ট, বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে। ক্লেশ মানে কষ্ট বা হার্ডশিপ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? হার্ডশিপ, হার্ডশিপ অন দ্য ডিফেন্ডেন্ট, মানে খুব কষ্ট হবে বিবাদীর। কিভাবে? কয়েকটি জমি বিক্রয় করতে ও খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, কিন্তু জমিতে প্রবেশ পথের বিষয়ে চুক্তিতে কিছু উল্লেখ নেই। মনে করেন একটা জমি, জমিতে প্রবেশের জন্য রাস্তা থাকতে হবে, তো থাকতে হবে না? জি যদি রাস্তা থাকে আমরা সেটা কি কি বলি? মুখ বলি, তাই না? আর জমিতে প্রবেশের মুখ থাকতে হবে, রাস্তার সাথে কানেকশন থাকতে হবে। কারণ আমি এমন একটা জমি বিক্রয় করেছে যে ওই জমিতে প্রবেশের জন্য অন্যের জমির উপর দিয়ে যেতে হবে, আর অন্যরা রাস্তা দিচ্ছে না। রাস্তা না দিলে সেখানে সে যাবে কি করে? হেলিকপ্টার নিয়ে সে সেখানে নামবে? তাহলে এই জমি কিনতে গেলাম, আমি কিনতে যেয়ে দেখছি যে আমি যে বাড়ি নির্মাণ করব, আমাকে জমিতে নামতে পারছি না, কারণ রাস্তা থেকে জমিতে যাওয়ার কোনো রাস্তা, মানে মূল যে রাস্তা, সরকারি রাস্তা, সে পাকা রাস্তা এটা থেকে নাই। জমিতে যাওয়ার আমার কি নাই? রাস্তা নাই, মানে মুখ নাই। তাহলে আমি এই জমি আমাকে হয়তো বা এটা আমি লক্ষ্যই করিনি যে আমাকে রাস্তা দিবে কি যাবে না, আমি কমন সেন্সে ভেবেছি আমি জমি কিনছি, নিশ্চয়ই আমি সেখানে বাড়ি করব, প্লট কিনছি। তাহলে প্লট কিনলে প্লটে যাওয়ার যে রাস্তা থাকবে না, এটা তো আমি কল্পনাই করিনি। তা আপনি কেন রাস্তা দেবেন না? বাদী বলে যে আপনি, আমি তো রাস্তা বিক্রয় করতে চাইনি, আপনার বিক্রয় বায়না চুক্তিতে দেখেন নকশা দেওয়া আছে, এতটুকুই আপনি পাবেন, রাস্তা আছে কিনা এটা আমার দেখার বিষয় না। তাহলে এটা বিবাদের খুব কষ্ট হবে না? ওই জমি কিনে ওই জমিতে বাড়ি নির্মাণ করবে কি করে? ওই জমিতে বাড়ি নির্মাণ করলেও হেলিকপ্টার নিয়ে নামবে? বুঝতে পারেননি? এটা একটা হার্ডশিপ বা কষ্টের কারণ কিনা বিবাদের। জি, তার মানে হ্যাঁ, এই জমি, একেবারে এই জমি কিনলে তো তার একটা খুব লস প্রজেক্ট হয়ে যাবে, কেনাই যাবে না এই জমি। বুঝতে পারলেন স্বপ্নাপন? দানবন্ধ হবে, দানবন্ধ হবে এটাতে। হ্যাঁ। তো এখন যদি ওই যে জমির মালিক যে আদালতে মামলা করে যে কিনতে চেয়েছে তাকে কিনতেই হবে, মানে এটা খেতে চেয়েছে তাকে জোর করে গিলাবো, এখন জোর করে গিলতে তা গেলে তো তো হবে কষ্ট না। হবে। এখন আমার যদি খেতে রুচি না হয়, ওই খাবারটা আমাকে জোর করে গেলানো যাবে, আমার কষ্ট হবে না? হুম, না, হ্যাঁ, তার মানে কিনতে বাধ্য করা যাবে না। তাহলে কি ওই আমার জমি তাকে কিনতেই হবে এই বলে যদি জমির মালিক মামলা করে যে জমিতে ঝামেলা আছে, তাহলে সে ডিক্রি পাবে? ডিক্রি পাবে না, কিন্তু সে একটু সান্ত্বনামূলক ক্ষতিপূরণ পাবে। কেন পাবে? কারণ হয়তোবা অন্য কোনো পার্টি এই জমিটা কিনতে রাজি হতো, যদি পাশের জমি কেনার মতো যদি সামর্থ্য থাকে। এখন তাকে বলতে পারে তো আপনি পাশের প্লটটাও কিনে ফেলেন, তাহলে দুইটা প্লট পাশাপাশি হলে আপনি রাস্তা হবে, রাস্তা পাচ্ছেন। আমি বলছি আমি পাশের প্লটটা কেনার আমার সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই সামর্থ্য তাহলে নাই। আপনি কেন আসছেন? এই যে একটা ঝামেলা তৈরি হতে পারে। তাহলে এই জমির মালিক হয়তো বা অন্য কোনো পার্টির কাছে যেতে পারতো, যে দুইটা প্লটই কিনতে পারতো, দুইটা প্লট কিনলে এই প্রবলেম হচ্ছে না, কারণ প্রথম প্লটে উঠলে দ্বিতীয় প্লটে অটোমেটিক যেতে পারবে, নিজের হয়ে যাবে। তার মানে ক প্রকৃত পার্টি পায়নি, আর খ জমিটা নিবে বলে হয়তো বা এর মাঝখানে 2 বছর চলে গেছে। এই কারণে একটু সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দেওয়া উচিত। নতুন পার্টি তাকে খুঁজতে হবে, সেও জমিটা বিক্রয় করতেছে, তো একটা এর কাছে কথা দিয়ে বিপদে পড়ে গেছে, তার মানে দুইজনেরই বিপদ এখানে এবং ক্ষতিগ্রস্ত। এই কারণে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে? তাহলে দুইটা ক্ষেত্রে বাদী সান্ত্বনামূলক ক্ষতিপূরণ পাবে, কারণ ডিক্রি পাচ্ছে না তাই। এরপরে আমরা চলে যাই ডিক্রি প্রদান করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা একটি ক্ষেত্রে। এর এই জায়গায় বাদী ডিক্রি পাবে। বাদী যদি ডিক্রি পায় তাহলে কষ্ট পাবে কে? বিবাদী। তাহলে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ কাকে দিতে হবে? বিবাদীকে। বিবাদী। যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পাদন করেছে এবং চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে আমি চুক্তি করলাম, চুক্তি করে কাজও শুরু করে দিয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি মামলা করলে ওই চুক্তিটা বলবৎ করতে অপর পক্ষকে বাধ্য করতে পারবো। তাহলে প্লেন্টিফ হ্যাজ ডান সাবস্ট্যান্সিয়াল অ্যাক্টস অর সাফার্ড লসেস, মানে আমি কিছু কাজ করে ফেলেছি অথবা চুক্তি করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বাস্তবে। তাহলে মনে করেন আমি একটা রেল কোম্পানির কাছে কি কি বিক্রয় করছি, আমার জমি বিক্রয় করছি। রেল কোম্পানি জমি নিয়ে নিল, ভাবলো যে এই দিক দিয়ে কি করব, রাস্তা করব, রেল লাইন করব। পরে বলছে যে না, আমাদের এই প্রজেক্ট কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, বাতিল। আমরা আর এই দিক দিয়ে রাস্তা করব না, আমরা রাস্তা এক্সটেনশন করব না। অথবা আমরা এখানে একটা সাব স্টেশন করতে চেয়েছিলাম, সাব স্টেশন করার প্রজেক্ট বাদ হয়ে গেছে, তো আপনার জমি ফেরত নেন। কিন্তু কিছু খোঁড়াখড়ি হয়ে গেছে, এখন খোঁড়াখড়ি করলাম, সেটা যদি আমার ফসলি জমি হয়, আমার ফসলি জমিতে যদি খোঁড়াখড়ি হয়, তাহলে সমস্যা না? তার মানে জি আমার স্যার। জমি আমি দিয়ে দিয়েছিলাম, তার মানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন ওই ফসলের জমি আমি ওই অবস্থায় কিভাবে ফেরত পাবো? তাই এখানে কোম্পানিকে বলতে হবে যে আপনি এই জমি নিতে বাধ্য, আপনি ওখানে স্টেশন করেন আর রাস্তা করেন না ফেলে রাখেন, সেটা আপনার বিষয়, কারণ বাদী আপনাকে জমি অলরেডি দিয়ে আর দিয়েছে।
আর আপনারা কাজ শুরু করে দিয়েছেন। খোরাখুরি হুম খোরাখুরি কাজ শুরু করলে তো অবশ্যই কিছু না কিছু অ্যাডভান্স দিবে তারা। হ্যাঁ, হ্যাঁ। তো এই কারণে জমি নিতে বাধ্য করা যাবে, কারণ ওই জমির প্রকৃতি তারা পরিবর্তন করে ফেলেছে খোঁড়াখুড়ি করে। বুঝতে পেরেছেন? এবার জি 22 ধারা মতে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়ামের আদেশ প্রদানের বিশ্লেষণ, ওই যে 3টি না 2টি ক্ষেত্র, এটা মামলার পরিস্থিতি যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, তাহলে ডিক্রি বাদী পাবে না, তাহলে রায় ক্ষতিগ্রস্ত বাদী হলো, তাহলে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ পাবে কে? বাদী। আমি প্রথম বাদী পয়েন্টে দেখিয়েছি। দ্বিতীয় পয়েন্ট, যখন বিবাদে অত্যন্ত ক্লেশে জড়াবে, তাহলে ডিক্রি বাদী পাবে না, তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হলো, সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বাদী পাবে। বাদী এবং হুম অপর যেটা বিষয়, যে যখন বাদী চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার বাদী যেহেতু ক্ষতিগ্রস্ত, বাদীকে ডিক্রি দিতে হবে, না হলে ন্যায় বিচার হবে না। তাহলে এবার ক্ষতিগ্রস্ত কে হবে? বিবাদী। তাহলে এবার বিবাদীকে কিছু হুম সামান্য ক্ষতিপূরণ দিতে হবে। তার মানে বুঝতে এটা, পারছি। তাহলে বাদী 2টি, বিবাদী 1টি, মোট 3টি হলো কিনা? হ্যাঁ 3টি হয়েছে। জি